আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছি? আমি আবারও বলতেছি, চিৎকার করার মতো আমার শক্তি নেই। আমি হুঙ্কারের সাথে বলতে চাই, যদিও অনেক হুঙ্কার ছিল ভেতরে, কিন্তু হুঙ্কার দেওয়া সম্ভব না আজকে। কেন? কারণ মামিনুল স্যারের গানের অবস্থা খুবই খারাপ। আরোটা বেঁচে গেছে গান ভাই, ভেতর থেকে মনটা বলতেছে যে বোম ব্লাস্ট করতেছে কেউ গানের পর্দা ফাড়াই দেওয়ার জন্য। যাই হোক, তারপর আপনাদের অফরন্ত ভালোবাসা এবং দোয়ায় অনেক ভালো আছি। আজকে সারাদিন একটু ব্যথা কম হওয়ার কারণে মোটামুটি একটু কাজ করতে পারছি, অফিসিয়াল টুকটাক কাজ করতে পারছি। সো আমার কলেজের ভাই বোনেরা যারা আমরা এখনো শেয়ার করি নাই, দ্রুত শেয়ার করব। আর যারা হচ্ছে এখনো আমরা কি জয়েন করি নাই, নাকি জয়েন যে করে নাই তার কাছে নোটিফিকেশন গেলে সে অটো জয়েন করে ফেলবে। কিন্তু যারা আমার কৃতজ্ঞ কলেজের ভাই বোনেরা আছেন তারা একটু দ্রুত শেয়ার করে কমেন্টে আমরা ডান লিখবো। স্যার কই আজকে কি করাবেন স্যার? আজকে বাংলা ব্যাকরণের একটা কঠিন একটা টপিক, বাংলা ধ্বনি পরিবর্তন। স্যার এটা কেন ডালেছে না, এত সুন্দর হাতের লেখা যে নাসির স্যারের না, তা কিন্তু স্টুডেন্টরা জানে। আর আমার যে হাতের লেখা ভালো না এটাও আমি জানি, পাম মাইরা লাভ নাই। আমার হাতের লেখা যাই হোক, আজকে হচ্ছে স্যার ধ্বনি পরিবর্তন পুরোটাই শেষ করে দিবেন ইনশাআল্লাহ আজকের এক ক্লাসে। কারণ আপনার বেসিক ক্লাসগুলোতে অনেক ভালো রেসপন্স করতেছেন। স্যারকে আমি বারবার রিকোয়েস্ট করলাম, কারণ আমার হচ্ছে টানা 1 ঘন্টা কথা বলার মতো শক্তি নেই। কারণ আমি গতকালকে হচ্ছে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে কথা বলতে মানা করেছেন। তা না হলে আজকে আমি ম্যাথের বেসিক ক্লাস নিতাম আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো একটা চমক দিতে পারতাম। কিন্তু চমক দেওয়ার ক্ষমতা আজকে আমার নেই, কারণ আমি না পারতেছি চিৎকার করার জন্য, না পারতেছি হুঙ্কার দেওয়ার জন্য। মানে হুঙ্কার চিৎকার সবকিছু আমার হয়ে গেছে, ভেতর থেকে কুত্তি কুত্তি কথা করছি। যাই হোক, বুঝতেই পারছেন, কারণ ওই হুঙ্কার দিলে কানের পর্দায় গিয়ে ধুম করে আঘাত করে। এই আঘাত করলেই মনে করেন যে কি কষ্ট, ব্যথা লাগে আর কি। যাই হোক, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সবাই একটু আমরা শেয়ার করে জাস্ট কমেন্টে ডান লিখবো। স্যার একটু কমেন্টগুলো পড়েন প্লিজ। শখ সাহেব অস্ত্র দাও। আচ্ছা স্যার, সমাস নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, সমাসের ক্লাসটা নিব। শোনেন, সারাদিন অনেক পরিশ্রম করেছি, দৌড়াতে দৌড়াতে যাত্রাবাড়ি থেকে আসছি। কি বৃষ্টি দেখেন। আজকে আমরা আমাদের ডেকোরেশনে 1,20,000 না তো প্রায় 1,40,000 টাকা শুধু ডেকোরেশন, মানে ফুল ডেকোরেশন। আগামীকাল থেকে যারা আমাদের অফলাইনের অফিসে আসবে তারা শুধু মানে কি বলবো, মানে দেখবে যে জান্নাতে চলে আসছি। কারণ আমরা ভাই এইসব ব্যাপারে কার্পণ্য করি না। কারণ যেখানে আমাদের স্টুডেন্টরা আসবে সেখানে যদি একটা ভালো পরিবেশ না হয় তাহলে স্টুডেন্টরা কেন আসবে? সো একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা ডেকোরেশনের সব কিছু কিনে নিয়ে এসেছি। আগামীকালকে ডেকোরেট হয়ে যাবে, এবং লাইব্রেরি তো আমাদের অলরেডি ডেকোরেটেড, আজকে চেয়ার চলে আসছে। আগামীকালকে আমাদের অফিসটা ফুল ডেকোরেট হয়ে যাবে। এরপরে যেই আসবেন দেখলেই মনে করেন যে আমাদের জব মেডিসিনের প্রেমে এমনিই পড়ে যাবে, বুঝতে পারছেন? সো যাই হোক, আপনাদের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। আমি কিন্তু এসি অফ করে ক্লাস নিচ্ছি, স্যারকেও ঘামাচ্ছি, আমিও ঘামাচ্ছি। আমি চলে যাওয়ার সাথে সাথে এসিটা অন করে দিব, কারণ এসি অন করলে আমাদের অবস্থা খারাপ। স্যার যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এই ভাই, এটা কি কইলেন ভাই? আমি দুর্বল হয়ে গেছি মানে? আমারে দিয়ে কি আপনি পরীক্ষা করতে চাইতেছেন? না, এই গরমের ভিতর বেশি ছাড়তেছেন না। আচ্ছা, এটা কেমন না? দুর্বল না, এটা আসলে আমার একটা উইক পয়েন্ট, বুঝতে পারছেন? সো উইক পয়েন্ট নিয়ে কখনো কথা বলবেন না। আমি আজকে চিৎকার করতে পারতেছি না, ওয়াজ করতে পারতেছি না, ঠিক আছে? যাই হোক, আমার কলেজের ভাই বোনেরা, আমরা প্রায় 1K স্টুডেন্ট চলে এসেছি, প্রায় 800 স্টুডেন্ট চলে এসেছি। আর 200 স্টুডেন্ট লাগে। আমরা 1K স্টুডেন্ট হয়ে গেলেই কিন্তু আমরা ন্যাচারালি ক্লাসটা শুরু করে দিই, তাই না স্যার? ইয়েস। হ্যাঁ, সো সবাই আমরা একটু শেয়ার করবো প্লিজ। আচ্ছা, আমি একটু দেখেন, স্যার কিন্তু অসুস্থ, তারপর জোর করে স্যারকে আমি এখানে দাঁড় করিয়েছি স্যারকে। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। আসলে সঙ্গী সাথী ছাড়া যে জগতে টেকা যায় না, চলাফেরা করা যায় না, এটা আমি যখন এই গত 2 দিন একা একা ক্লাস নিয়েছি এটা ফিল করেছি। সাইদুল স্যারকে খুব মিস করি। সাইদুল স্যার মানে অনেক মিস করি সাইদুল স্যারকে, মমিনুল স্যারকে মিস করে আজকে জোর করে টাইনা নিয়ে আসছি তাকে। অসুস্থ মাস তারপর আসছে আমার সাথে। যাই হোক, সবাই আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন ধ্বনি পরিবর্তনের উপরে। এর আগেও অনেক আগে একটা ক্লাস নিয়েছিলাম,
আজকে যদি আবার এই ধ্বনি পরিবর্তন ক্লাসটা করেন আপনারা, আশা করি ধ্বনি পরিবর্তনই আর প্রবলেম থাকবে না। কারণ এই ধ্বনি পরিবর্তনটা মারাত্মক একটা কঠিন টপিক। পরীক্ষার হলে অনেকে দেখেছি যে ওই ঢুকবে, তারপর বাইরে বসে বসে ধ্বনি পরিবর্তন একটু দেখে, ঠিক আছে, এখান থেকে একটা নম্বর যেন হাতছাড়া হয়ে না যায়। বিসিএসও আসে, প্রাইমারি আসে, নিবন্ধন আসে, সব পরীক্ষা আসে। আগামীকালকে খুলনা যাচ্ছি, ডেকোরেট করেই আমরা সকালে ডেকোরেশন শেষ করেই আমরা খুলনার দিকে মুভ করবো ইনশাআল্লাহ। দুপুরের পরে হয়তো মুভ করতে পারি। যারা খুলনার আছেন তাদের সাথে আগামীকালকে বিকালের দিকে দেখা হতে পারে, এবং এমন আছে হচ্ছে আগামীকালকে দেখা না হলে পরশুদিন দেখা হবে। যদি আমরা পৃথিবীর আলো, সে বলছে আমি সিলেটের ফুরি। সিলেটের ফুরিরা অনেক সুন্দর হয়, ভাইয়া জানেননি? সিলেটের ভাষা বলতে পারি না, বলে লাভ নেই। আমি সিলেটের ফুরি না ফুরি। আচ্ছা, যাই হোক কলেজের ভাই বোনেরা, একটু ঝটপট আমরা 1K করে ফেলি। হ্যাঁ, ওকে 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 ওকে। খুলনায় ব্রাঞ্চ খুব দ্রুতই হয়ে যাবে, 1 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার সমাস পড়ান, সমাস পড়াতে একদিনে সমাস পড়ানো যাবে না, সমাস পড়াতে লাগবে 3 দিন। আপনাদের ক্লাস এত ভালো লাগে, অন্য কোন স্যারদের ক্লাস আর ভালোই লাগে না। ওরে বাপ রে বাপ, শুধু আমাদের ভালো লাগলে হবে বলেন? আসল কথা একটা জিনিস খেয়াল করেন স্যার, কিন্তু মানুষ বিয়ের ক্ষেত্রে এটা করে না কেন? বিয়ে করলে বাঙালি কি করে, নিজের বউ ভালো লাগে না, অন্যের বউটা ভালো লাগে। নিজের বউ যতই সুন্দরী হোক, কেন জানে আমাদের বাঙালি পুরুষদের অন্য বউটা ভালো লাগে। এত সুন্দর করে অন্যের বউয়ের মানে প্রশংসা করে, ভাবি ভাবি আপনার চেহারাটা এত সুন্দর, ভাবি আপনার রান্নাটা না এত সুন্দর, ভাবি আপনি কি রান্না করছেন। নিজের বউ এত সুন্দরী, এত সুন্দর রান্না রাইখা অন্যজনের বউটার দিকে নজর দেয়, ঠিক আছে। আর আমাদের ক্লাসের আমাদের মুখখানা মনে হয় না দেখলে স্টুডেন্টদের ওই দিন পেটের ভাতই হজম হয় না। যাই হোক, এটা আমাদের ভালোবাসা, আসলে স্টুডেন্টদের ভালোবাসা, আসলে স্টুডেন্টদের ভালোবাসা। হ্যাঁ, খুলনা ব্রাঞ্চ হবে, টেনশন নিয়েন না। আমরা আগামীকালকে খুলনা যাবো ইনশাআল্লাহ। স্যার, আপনার নাম্বারটা শেষে দিয়ে দিবেন, এখনই দিয়ে দেন। আমার নাম্বার? হ্যাঁ, কেন? আমরা যাবো, তারা কল করবে আমাদের সাথে। আমাকে আমার সাথে মেয়েরা? হ্যাঁ, সবাই আপনার সাথে, সমস্যা নেই, ডেটিং এও যাবে, কারণ খুলনার মেয়েরা হচ্ছে অনেক আন্তরিক। তারা হচ্ছে না ভাই, আমাকে সুইজাল খাওয়ালে আমি খুশি। চুইঝাল দিয়ে ওরা নিজেরাই রান্না করে আপনাকে খাওয়াবে, কোনো টেনশন নেই। নাম্বারটা দিয়ে দেন একটু, এখানে ছোট করে। আমার নাম্বারটা দিয়ে দিব পার্সোনাল? হ্যাঁ ভাই, আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারে দিয়ে লাভ নাই। আচ্ছা, 01755072190। আচ্ছা, এই নাম্বারে হচ্ছে আপনারা যারা খুলনার আছেন আগামীকালকে কল করলে আমাদেরকে পেয়ে যাবেন। এবং মানে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ, যার কারণে আমরা খুলনাটা নিয়ে আসলে অনেক আগে থেকে আমাদের প্ল্যান আছে। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সবকিছু ডেকোরেট করেই সকালে আমরা দুপুরের দিকে মুভ করবো ইনশাআল্লাহ। বিকাল 3টার দিকে হয়তো বা আবার 4টার দিকে বা 5টার দিকে আপনার সাথে দেখা হবে। আপনাদের সাথে ডিসকাস করেই হচ্ছে কোথায় ব্রাঞ্চ দিব আমরা, এটা আমরা ফাইনাল করে ফেলবো, এবং সেভাবে আমরা ফ্ল্যাট বুকিং টুকিং দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। এবং 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ খুলনার ব্রাঞ্চ পাচ্ছেন আপনারা। দেখেন, আমাদের নাইম হোসেন লিখছে, স্যার আমি এইচএসসি ক্যান্ডিডেট, তারপর আপনাদের ক্লাস করি, কিছুদিন পর তো ধামাক্কা ক্লাস শুরু হবে। আমাদের এসএসসি মেডিসিন আসবে, এইচএসসি মেডিসিন আসবে, ভার্সিটি মেডিসিন আসবে, মেডিসিন আসবে, সবই আসবে। কারণ আমরা জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতে চাই, এবং এই মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা পুরো বাংলাদেশের সবগুলো সাপোর্টই দিব ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং আমাদের এখানে যে টিচারগুলো তৈরি হবে সবগুলো চাক্কাস মার্কা টিচার তৈরি হবে, ওই ভং চং টিচার এখানে একটাও থাকবে না। স্যার ক্লাস শুরু করে দেন। আচ্ছা, দেখেন আমার এক বন্ধু আছে মিনহাস, ঠিক আছে, আমার ঢাকা ইউনিভার্সিটির বন্ধু, খুব ক্লোজ বন্ধু। মিনহাস আছে, ক্লাসটা দেখতেছে, সে কিন্তু পাবনার কিন্তু কি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন পাবনার শহরের একদম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এবং চমৎকার, তার অনেক সুনাম আমি শুনেছি। বন্ধুর জন্য অনেক শুভকামনা যে বন্ধু আমার ক্লাসটা দেখে। বন্ধু শুধু এখনই না, বন্ধু অনেক করোনার কালীন থেকেই সে আমার ক্লাস ফলো করে এবং দেখে। যাই বন্ধুর জন্য শুভকামনা, ঠিক আছে। কিন্তু দুঃখ একটাই, আমার মিনাজ বন্ধু বিবাহ করছে, বিবাহিত, কোনো চান্স নাই, ঠিক আছে, ও এমনি ডেড ওভার হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আমরা 1000 হয়েছে, এই 1200 হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। টপিকটার নাম কি আমাদের? দেখেন, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, ধ্বনিটা কি আসলে? মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। সংখ্যাটা কিন্তু পরীক্ষা আসে। মুখ নিঃসৃত, আমি মুখ দিয়ে যে কথা বলতেছি এগুলো, তাহলে মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। সংখ্যাটা লিখে রাখেন, মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। যদি অর্থপূর্ণ না হয় তাহলে কিন্তু সেটা ধ্বনি হবে না। ক্লিয়ার? এই একটা প্রশ্ন হয়ে গেল। এখন দেখেন, এই ধ্বনি পরিবর্তন, আমরা প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তন করি। ধ্বনি পরিবর্তনটা মূলত যে একটা প্রধান কারণ, শুধু একটা না কিন্তু অনেকগুলা।
ধ্বনি পরিবর্তন কেন হয় দেখেন, আঞ্চলিকতার কারণে। আঞ্চলিকতার কারণে আমরা সবচেয়ে বেশি ধ্বনি পরিবর্তন করি। যেমন নোয়াখালীর আছে, বরিশালের আছে, ময়মনসিংহ আছে, সিলেটি আছে, চট্টগ্রাম আছে। এরা দেখবেন প্রতিনিয়ত ধ্বনি পরিবর্তন করে আমরা, ঠিক আছে না? যেমন অনেক ধ্বনি পরিবর্তন করে শুনি যাইছো হাবাহে তোমরা শুনো, মুই তোমাক কবা চাইছো তোমরা যে ক্লাসত রিয়াকশন না দেন, এটা কি আমার না অভাব? আমরা যে তোমার জন্য এত কষ্ট করছি, এই এত কষ্ট করিয়া হানে আমরা কানের ব্যথা নিয়া, বুকের ব্যথা নিয়া, পাজরের ব্যথা নিয়া ক্লাস গানে নেইছি, তোমার কি এক না মানে মানবিক কোনো বিবেচনা নাই? তোমার শেয়ার না করে নোকে ডান কোনো সমস্যা নাই বারে, তোমার তো অ্যাটলিস্ট ক্লাসত রিয়াকশন ইউজ করিয়ার পারেন। নাসি স্যারক দেখি যদি হাহা দিয়ার মন চায় তা হাহা দেন, যদি মনে হয় যে নাসি স্যারক ওর পছন্দই নহয় ওকে ডান, কোনো সমস্যা নয়, অ্যাংরি রিয়াক্ট দেন। আর নাসি স্যারক যদি তোমরা ভালোবাসেন তাহলে লেখেন আই লাভ ইউ, সাথে একটা কেয়ার রিয়াক্ট দেন যে নাসি স্যারকে কেয়ার করতে হবে। আরে ভাই এক না রিয়াকশন ইউজ করেন। আর যদি কৃতজ্ঞতা ভালো করি স্বীকার করিয়া চান তাইলে এক না শেয়ার করেন, শেয়ার করি কমেন্টে ডান লেখেন যে আমি শেয়ার করেছি। তোমাল্লা শেয়ার করলে হামাল্লার ভালো লাগে এবং হামাল্লার ক্লাস নেওয়ার আগ্রহ বাড়ি যায়। বারে এই রংপুরের ভাষাত মুই কনে কয়ে গেল, আঞ্চলিক ভাষা কয়ে গেল, মোর ভাষাত কাহো ফির আবার খেবি যান না। বরিশাল্লা আছে একখান, বরিশাল্লা কনেক পরে বরিশাল্লা ভাষা কবে, যেহেতু ধ্বনির পরিবর্তন হয়েছে আমরাই করে দিব ধ্বনির পরিবর্তন। এ করতে 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 জীবনটাই শেষ করে দিব, টেনশন নেন না। ঠিক আছে, চলে গেল। ফোনটা ধরো, কার ফোন বাজে? আচ্ছা, তাহলে কি মুখ নিচ্ছে তো অর্থ। দেখুন ধ্বনি পরিবর্তন কোন কোন কারণে ধ্বনি পরিবর্তন, একটা এই যে দেখেন মমিন স্যার বলে গেলো আঞ্চলিকতার কারণে। আঞ্চলিকতার কারণে মানুষের কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন দেখেন আমরা টাকা, এটা হলো শুদ্ধ, ঠিক আছে, এটাকে বরিশালেরা কয় টাহা, বরিশালেরা কি কয় টাহা। টাকাটারে বরিশালের মানুষ কি কয়, আর রংপুরের মানুষ কি কয় টেকা। আবার টেকা, এই যে রংপুরের মানুষ কয় টেকা, টেকা, ঠিক আছে। তো এই যে দেখেন আঞ্চলিকতার কারণে প্রতিনিয়ত আমরা ধ্বনি পরিবর্তন করি। তাই ধ্বনি পরিবর্তনের 1 নম্বর কারণটা কি, আঞ্চলিকতার কারণে আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। এরপরে দেখি আমরা কোন কারণ হতে পারে, স্টাইল করে কথা বলার কারণে। সাধারণত স্টাইল করে কথা বলে কারা, ছেলেরা না মেয়েরা? মেয়েরা সাধারণত স্টাইল করে কথা বলে, কিন্তু ছেলেরা যখন কথা বলে এরা কিন্তু অতটা সুন্দর মতো কথা বলে না। ছেলেরা কখনো একটু সুন্দর করে কথা বলে জানেন, এরা যখন গার্লফ্রেন্ডের সাথে একটু ঘুরে, তখন গার্লফ্রেন্ডের সামনে যখন নতুন পরিচয় হয় কোনো মেয়ের সাথে, তখন একটু ছেলেরা একটু মানে চেষ্টা করে নিজেরা একটু স্টাইল করে কথা বলার, কিন্তু আসলে অতটা পারে না। কিন্তু মেয়েরা কিন্তু সেই ছোটোবেলা থেকেই সচেতন। তারা যখন অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলবে প্রথম, তখন মেয়েরা কিন্তু একটু স্টাইল করে কথা বলবে। যেমন একটা উদাহরণ যদি দিই, কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে যদি যায় মেয়েরা, দেখবেন ওরা সুন্দর মতো লিপস্টিক ঠোঁটে মাইরা, সুন্দর মতো আটা ময়দা মাইখা, সুন্দর মতো বিয়ের টেবিলে এমন একটা জায়গা দখল করবে, অর্থাৎ রোস্ট, গরু মাংস যা আছে সব একা ভক্ষণ করবে। আমরা ছেলেরা তির কাকের মতো চাকাই থাকি। আর ওই বিয়ের অনুষ্ঠানের যতই ওয়েটার যারা থাকে তারা কি করে, ওই আপুদের জন্য বড় বড় রোস্ট আর ভালো ভালো মাংসগুলো সব ওইখানেই দেয়। আর ছেলেগুলো আমরা বলদার মতো বসে থাকি, আমরা ওই রান তো পাই না, ওই পেঁচানো আছে না একটা ওই মেরুদণ্ড মুরগির, ওইটা আমাকে দেয় ছেলেদের, বুঝছেন। তখন মেয়েরা এত ধুমাইয়া খাইতে থাকে। খাওয়ার পরে আবার মাঝে মাঝে কি, ভাইয়া প্লিজ একটু ডাউল দেন তো, ডাউল মানে মাংসের পরে তারা কি চাচ্ছে, ডাউল, অর্থাৎ ডালটাকে বললে ভালাইলে ডাউল, কি ডাললো অর্থাৎ ডাল, কি বলবে এটা বললি তো, ভাইয়া প্লিজ একটু ডাল দান, তা না বলে কি কয় ডাউল। ডালটাকে কি ডাকলো, এই যে ডাউল বলে ফেললো। আবার দেখবেন মেয়েরা কি করে, আপা, আমরা কিন্তু আপা ডাকি, একটা সিনিয়র ইউনিভার্সিটি সিনিয়র আপুদের কিন্তু আমরা আপু বলেই ডাকতাম, অ্যাভেলেবেল আপু, আপু, ঠিক আছে। এই আর মেয়েরা কি করে জানেন, আপি, আপুরে কি ডাকে, মেয়েরা স্টাইল করে আপুরে ডাকে আপি। আপি তুমি কই যাও? আরে ভাই, আপি বলতে কি কোনো ওয়ার্ড বাংলা অভিধানে আছে? নাই। এটা আবিষ্কার করছে কারা, মডার্ন যুগের লেটেস্ট ফিটেড ব্লুটুথ বয় গার্ল যারা আছে তারা আবিষ্কার করছে এটা। আপুকে কিটাকে আপি। এই যে আপুকে, আপনি কি বেবি তুমি কই যাও? ক্লাস করতে আসছে, বসো তুমি। দেখছেন আমার এক ছাত্রী এত রাতে আসছে সরাসরি ক্লাস করতে। যাই হোক, ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ, তাই না? তুমি কি 10 বেজেন না? 10 বেজে। দেখছেন বরিশাল থেকে চলে আসছে আমার এক ছাত্রী ক্লাস করতে। ওকে বসো, ক্লাস করো। তো এই যে দেখেন মেয়েরা স্টাইল করে আপুকে বলে আপি, এই যে স্টাইল করে কথা বলো, এটাকে হলো ধ্বনি পরিবর্তন। এটা স্টাইল করে কথা বলার কারণে। তো দেখেন ডালকে মেয়েরা বললো ডাউল, আপুকে বলে হলো আপি, এগুলোই মূলত ধ্বনি পরিবর্তন। এবং এই ধ্বনি পরিবর্তনটা দেখেন জাস্ট উচ্চারণটা বদলে গেল, কিন্তু অর্থ কিন্তু ঠিকই থাকে। একটা কথা অলওয়েজ মাথার ভিতরে রাখবা,
যে ধ্বনি পরিবর্তনে কি হয়, কখনো অর্থের পরিবর্তন হয় না, জাস্ট উচ্চারণটা বদলে যায়। দেখেন এখানে ডাল অর্থ যা, স্টাইলিস্ট মেয়েরা এ ডাউল বলছে, এটাও সেম একই অর্থ। আপুও আমরা যে অর্থে জানি, ওই স্টাইলিস্ট মেয়েরা এই আপিটাকে সেই অর্থেই ব্যবহার করে। তাহলে আমরা দেখতে পাইলাম একটা জিনিস, যে ধ্বনি পরিবর্তনে কখনো অর্থের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় উচ্চারণ। ক্লিয়ার 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 ক্লিয়ার? লিখছেন? উরি আল্লাহ, ওনার সিয়াম আহমেদ লিখছে স্যার অনেক বৃষ্টি হচ্ছে। ওয়াও, মেয়েদের চেয়ে বেশি তো আপনি স্টাইল করে কথা বলেছেন। আজিবা আমার পিছনে লাগে গেছে, দেখছে একটু মেয়েদের একটু কইছি, ছেলেদের একটু ভালো কইছি, মেয়েরা সব আমার পিছে লাগছে। দেখছেন? দেখেন আমি মিথ্যা কথা বলি কিনা বলেন, সত্য কথা বললাম, কিন্তু ছেলেরা কখনো কোনো মেয়েকে বলে না আপি। আপি ডাকটা ওই মেয়েরাই মেয়েদেরকে ডাকে, ডালকে ডাউল কয়। আবার আপাকে আফা, ওটা আঞ্চলিকতার কারণে। আপাকে কি ডাকে? আফা। আপাকে যে আফা ডাকে, এটা স্টাইল করে না, এটা আঞ্চলিকতার কারণে। এটা কিসের কারণে? আঞ্চলিকতা। ক্লিয়ার? বুঝছেন? গুড, ভেরি গুড, ওকে। এরপর দেখেন, তাই এই যে ধ্বনি পরে স্টাইল করে কথা, আরো একটা কারণে ধ্বনি পরিবর্তন হয়, কি জানেন? এই বাকযন্ত্রের ত্রুটির কারণে। আমাদের অনেকেরই এখানে একটা বাকযন্ত্র আছে সবাই। এই বাকযন্ত্রে অনেকে জন্মগত ত্রুটি থাকতে পারে। এই জন্মগত ত্রুটি থাকলে তারা কিন্তু ওরকম মানে কথা একটু বেজে বলতে পারে, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা অর্থাৎ বাকযন্ত্রের ত্রুটির কারণে হতে পারে। আবার আরজেরা যে কথা বলে, আরজে যারা আছে, আরজেরা কিন্তু অনেক সময় স্টাইল করে একটু কিছু কথা বলে, আরজেদের কথা বলা, এ কারণে ধ্বনি পরিবর্তন হয়। তবে সবচেয়ে ধ্বনি পরিবর্তনটা আমরা বেশি করি আঞ্চলিকতার কারণেই বেশি হয়। ওকে, ধ্বনি পরিবর্তনের কারণটা আমরা জেনে গেলাম। এরপরে আমরা জানবো, প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, ধ্বনি পরিবর্তন কত প্রকার? বাজারে অনেক বাইট বইয়ে দেয়া আছে ধ্বনি পরিবর্তন 3 প্রকার। ডাহা মিথ্যা কথা, ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। তথ্যসূত্র ভাষা শিক্ষা বই, ডক্টর হায়াত মাহমুদ স্যার। এবার দেখেন ধ্বনি পরিবর্তন কত প্রকার, প্রাইমারি পরীক্ষা একবার আসছিল। ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার, কখনো 3 প্রকার না কিন্তু। একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এক নম্বরে কি? এক নম্বর হলো স্বরধ্বনিগত, একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন কখনো ভুলবেন না, এটা কিন্তু পরীক্ষা আসে এমসিকিউ, যে ধ্বনি পরিবর্তন কত প্রকার। ধ্বনি পরিবর্তন হলো 2 প্রকার। ক্লিয়ার? ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। ভেরি গুড। আপনাদের নামগুলো আমি ক্লাস করতে থাকেন, সবাই শেয়ার করতে থাকেন। আপনাদের নামগুলো কিন্তু আবার আমি বলবো, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন তা আবার বলবো। সবাই একটা করে আবার শেয়ার করেন, আর একটু লাভ রিয়াক্ট দেন, অথবা যদি আমাকে ভালো না লাগে একটু হা রিয়াক্ট দেন, হয়ে গেল। রে কত সুন্দর কমেন্টগুলো, যে আমার ইচ্ছে করে না সারা রাত শুধু তোমাদের কমেন্টগুলো পড়ি। তোমরা এত সুন্দর রোমাঞ্চকর কমেন্টগুলো করো না, আমি এবার হাসি মাঝে মাঝে যখন এই ভিডিও আমার ক্লাসগুলো যখন আমি রিপিট আমি যখন নিজে দেখি, তখন আমার নিজের ক্লাস দেখে নিজে আবার হাসি, যে আমি কি ক্লাসের ভিতরে এই কথাগুলো বলেছি। ঠিক আছে, আল্লাহ, এই কথাগুলো যারা শুনছে তারা কি মনে করছে? হয়তো বাংলাদেশের মানুষ দেখা গেল অনেকে ক্লাস করতেছে, মা বাবাও ক্লাস করতেছে, কারো শাশুড়ি ক্লাস করতে, কারো হাজব্যান্ড ক্লাস করতেছে, কারো বয়ফ্রেন্ড ক্লাস করতেছে, কারো গার্লফ্রেন্ডও ক্লাস করতেছে। তারা শুনে তোমাদের স্যারে এত দুষ্ট কথা বলে, আমি নিজের ক্লাস দেখে আবার লজ্জায় মরে যাই। ঠিক আছে, আসলে কোনো মাইন্ড করবেন না, এগুলো হলো কথার ভিতরেই চলে আসে। ওকে, চেষ্টা করি সবসময় শরিয়া মোতাবেক পড়ানোর। ওকে, তা ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। এরপর দেখ, একটা হলো স্বরধ্বনিগত পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। এরপরে দেখেন, কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র হলো 4টি। দেখেন পরীক্ষা যদি আসে, ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? 4টি। ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? 4টি। কি কি? ওগুলো কখনো প্রিলিতে আসে না। তা ধ্বনি পরিবর্তনে যদি বলে ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? 4টি। ক্লিয়ার? আমাদের সাথে 2-1 স্টুডেন্টের নাম আমি পড়ি, আমাদের 2-1 মানুষের নাম আমি একটু পড়ি। দেখো ফোন দ্বারা টাইম পায় না। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখি কি আছে। আমাদের তানজিন রুমা আছেন আমাদের সাথে, আবু বকর সিদ্দিক আছেন আমাদের মাদারীপুর থেকে, ফয়েজ হাওলাদার আছেন আমার সাথে। স্যার আমার বাসা ভোলা। যাক,
অসংখ্য দ্বীপ রাষ্ট্র। রিপন তালুকদার আছেন আমাদের সাথে, আপন মায়া আছেন আমাদের দিনাজপুর থেকে, ইসরাত ইভা আছেন আমাদের সাথে, মাহবুব আলম আছেন আমাদের সাথে, ঠিক আছে। এরকম আমাদের সাথে দেখে আর কে কে আছেন, তানিশা আছেন আমাদের সাথে, আরশি মৌ আছেন আমাদের সাথে, মঈনুদ্দিন আছেন আমাদের সাথে, তৌসিফ আছে আমাদের সাথে, এবং আমাদের সাথে আছে শামসুনার, আইরিন আছেন আমাদের সাথে, সিদ্রাতুল মুনথা আছেন আমাদের সাথে, তাফাসনুস তোহা, বাহ, হামিদ আয়েশা বিনতে হামিদ আছেন আমাদের সাথে, আখি আক্তার আছেন আমাদের সাথে, আরিফুল ইসলাম আছেন আমাদের গাজীপুর থেকে, ইসরাত জাহান আছেন আমাদের চট্টগ্রাম থেকে, অনিয়া আক্তার আছেন বরগুনা থেকে, নাজমুল ইসলাম আছেন আমাদের সাথে, রিয়া ইসলাম আছেন আমাদের সাথে, রেদওয়ান গাজী আছেন আমাদের সাথে, চন্দ্রিমা রায় পাখি আছেন আমাদের সাথে, আলামিন পিয়াস হিমাদি আছেন আমাদের সাথে। ওকে, সবাই একটু একটু শেয়ার করেন আর লাভ রিয়াক্ট দেন, আবার কিছুদিন পর আবার আপনাদের নাম পড়বো। ওকে, তা ধ্বনি পরিবর্তন দুই প্রকার, ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? 4টি। এখন দেখেন চমৎকার একটা প্রশ্ন শিখাই, ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাকার বলা হয় কোন দেশকে? বলেন তো, চমৎকার একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের উদ্ভব, ধ্বনি পরিবর্তন উদ্ভব বা সূতিকাগার, সূতিকাগার বলা হয় কোন দেশকে? বলেন তো, ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? বলেন তো, কে পারেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? কে পারেন? কে পারেন? ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? দেখি, ওয়াও, একজনকে পেয়ে গেছি, সাবিনা ইয়াসমিন সাথী। ওরে বেবি, তুমি কেমনে পারলা এত কঠিন একটা প্রশ্ন? জার্মানি, ভেরি গুড, জার্মানি, জার্মানি, জার্মানি। জুই ইসলাম বলেছেন জার্মানি। তা ধ্বনি পরিবর্তন উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? উত্তর হবে জার্মানিকে। ক্লিয়ার? চমৎকার একটা প্রশ্ন। কি বাজারে গাইড বইয়ে নাই, তাই না? অনেক গাইড বইয়ে নাই উত্তরটা। এই ধরনের উত্তর, ব্যতিক্রম উত্তরগুলো পরীক্ষায় আসে। তা ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? উত্তর হবে জার্মানি, জার্মানি, জার্মানি। ক্লিয়ার? চমৎকার একটা কিন্তু তথ্য আপনাদের দিয়ে দিলাম, লিখে রাখেন। ওকে, এরপরে আমরা একটু চলে যাচ্ছি, দেখি, ওয়াও, এরপরে দেখি আমরা অসমীকা না কিছু অপিনিহিতি, অপিনিহিতি। সবচেয়ে বেশি যে ধ্বনি পরিবর্তন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটার নাম অপিনিহিতি। অনেক প্রশ্ন আসে, বলেন তো অপিনিহিতি, এইটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে। এই অপিনিহিতি পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? আর একটা আনকমন প্রশ্ন, অপিনিহিতি পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? বলেন। চমৎকার আর একটা প্রশ্ন, তোমার মাথা ঘুরে, বমি বমি ভাব আসে, তা মাথা নয়ে আছে কেন? লেখেন, লেখেন, লেখেন। অপিনিহিতি পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? ওয়াও, আপনারা তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। চাকরি আপনাদের না হয় পারে। দেখেন আমাদের মৌসুমী মৌ, সে বলছে সুনীতি কুমার, অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার মেহেরিন বলছে স্যার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ এই দুইজন রমণীকে। সাথে আমাদের দিন ইসলাম, তারটাও না দিন ইসলাম, সে বলছে ডক্টর আমাদের না দিন ইসলাম, আপনারটা হয়নি। সাবিনা ইয়াসমিন সাথী, সেও বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মুশফিকুর রহমান, প্রিয়াঙ্কা মণ্ডল, তুমি কার নামটা ধরে ডাকলা? আচ্ছা, এরপর আমরা দেখি কে পারছেন। হ্যাঁ, মোহাম্মদ সোহানুল ইসলাম পেরেছেন, ভেরি গুড। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, লোকমান হাকিম সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দিন ইসলাম দীপু সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যারা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন যদি আপনি পারেন না, আনকমন প্রশ্নগুলো, তাহলে চাকরিটা হয়ে যাবে। দেখেন, তার অপিনিহিতি পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর ডক্টর বানটা লিখবেন, ড দিয়ে একটা ডট চিহ্ন দিবেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্লিয়ার? তাহলে অপিনিহিতি পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর অপিনিহিতির ইংরেজি হলো অ্যাপেনথেসিস। অপিনিহিতির ইংরেজি কি? অ্যাপেনথেসিস। ক্লিয়ার? এবার আমরা অপিনিহিতি জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, অপিনিহিতি যদি পরীক্ষায় আসে, নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
দুইটা ধ্বনির কথা অল টাইম মাথায় নিয়ে আসবেন, একটা হলো রস্যই আর একটা রস্যু। এই দুইটা ধ্বনির বাহিরে আপনি অপিনীতি চিন্তা করার দরকার নেই। অর্থাৎ রস্যই রস্যু আর একটা আছে জফল, আর একটা ব্যবহার আছে, ওটা আমি একটু পরে শিখাচ্ছি। অল টাইম মনে রাখবেন রস্যই রস্যু, এই দুইটা কি অপিনীতি মানে রস্যই রস্যু, সবসময় মাথা রাখবেন। আর একটা জফলা, আর একটা কি জফলার ব্যবহার থাকে। যাই হোক, রস্যই রস্যু অর্থাৎ পিছনের কোনো রস্যই বা রস্যু যদি কথা বলার সময় যদি আগেই উচ্চারণ হয়ে যায়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে অপিনিহিতি। আচ্ছা, নিচে দাঁড়ান। ঠিক আছে, রস্যই আর একটা রস্যু। আচ্ছা, যেমন দেখেন, তা আমি বললাম চারি, এ পাশে গেলে কি হবে? চাইর। চারি কি হয়ে গেল? চাইর। দেখেন, আমি বললাম আমরা যখন কথা বলি, স্যার আমাকে কিছু টাকা দেওয়া যাবে? টিয়া লাগবে আপনার? হ্যাঁ, টাকা লাগবে। দেখো, মমিনুল স্যার আসছে আমার কাছে টাকা চাইতে, আমি দেখছো? তো কাঞ্চি বাজারে রয়েছে, আপনি এসি চালান। কয় টাকা দেবো আপনাকে? দেন স্যার, আপনার সব টাকা আমি মুই লয়ে গেলাম। নেন স্যার। একটা হাও দেবো না। আচ্ছা, দেখেন, অপিনিহিতি মানে রস্যই রস্যু। কথা বলার সময় এই পিছনের রস্যইকাটা চলে যাবে মাঝখানে, ঢুকে পড়বে কোথায়? অর্থাৎ এই যে এখানে যে এই রস্যইকা চারি ই, এই রস্যইকার এই ধ্বনিটা কিন্তু শেষে উচ্চারণ হলো, এই ধ্বনিটা টুস করে ঢুকে পড়বে মাঝখানে। এই চয়কারে চা, এই চয়কার চা ঠিক থাকবে, এই র ঠিক থাকবে, শুধু এই যে রস্যইকাটা টুস করে ঢুকে পড়বে মাঝখানে, এর ব্যতিক্রম কিন্তু হবে না। চারি চাইর। এরপরে আমি একটা বলি, আপনারা এটা বলেন, মারি কি হবে বলেন তো? মারি কি হবে? দেখি মারি কি হবে, একটা বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে দেখো, আগে শুনতাম শুধু মেয়েরাই শুধু এই কথাটা বলে, স্যার আপনার বুকটা কখন পাওয়া যাবে, আপনার বুকটা কই পাওয়া যাবে, স্যার আপনার বুকটা আমার দরকার। এখন থেকে ছেলেরাও বলে, স্যার আপনার বুকটা দেখছেন, স্যার আপনার বুকটা পাওয়া যাবে। দেখছেন কি কথাটাই লিখছে, স্যার আপনার বুকটা পাওয়া যাবে। কত দুষ্ট দুষ্ট কথা বলে আমার স্টুডেন্টরা, দেখছেন দেখছেন। তাহলে কি হবে? ওরে সবাই মায়ের দিতে চাচ্ছে কেন? কারণ আপনারা বুঝে গেছেন যে মারি, নাসির স্যার তো শিখাই দিছে, এই রস, এই যে এই প্রথম ধ্বনি শেষের ধ্বনি ঠিকই থাকবে, শুধু এই রস্যইকাটা মাঝখানে ঢুকে পড়বে। এই লিখলাম মা, এই রস্যইকাটা মাঝখানে ঢুকাই দিলাম, এই মাই মায়ের, এই রস্যইকাটা মাঝখানে ঢুকে পড়লো। তা চারি চার মারি মায়ের, কি সহজ না? একদম সহজ। গুড, সবাই বুঝে গেছেন অপিনিহিতি। তার রস্যই দিয়ে একটা, অল টাইম মনে রাখবেন এই একটা ধ্বনি কিন্তু হবে, এছাড়া কিন্তু হবে না। এরপর দেখেন, যদি রস্য দিয়ে একটা উদাহরণ দেন, দেখেন রস্য দিয়ে যদি আমরা উদাহরণ দিই একটা, যেমন দেখেন আশু, আশু, এই পাশে গেলে কি হবে? এই রস্যুকারটা, এই রস্যু, এই হলো রস্যু, এই রস্যুটা, এই রস্যু, এ কই চলে যাবে? মাঝখানে ঢুকে পড়বেন, বাকি সবই ঠিক থাকবে। এই আধ্বনিটা, এই লিখলাম আধ্বনিটা, এই রস্যুকাটা মাঝখানে ঢুকাই দিলাম এই, আর এই তালবসাটাকে শেষে বসাই দিলাম আউশ, অর্থাৎ এই রস্যুকাটা টাস করে মাঝখানে ঢুকে পড়বেন, আশু আউশ। এবার আমি আপনাদের বানিয়ে দিচ্ছি একটা, আপনার এটা বলেন সাধুটা কি হবে বলেন, সাধুটা বলেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। অনেকে বলছে আর কন্যা হয়ে যাবে কন্যা, ভেরি গুড। তা আপনারা এটা বলেন সাধু কি হবে? সাধু, এই তো সুজন রায় সজীব চমৎকার একটা কথা বলছে। হ্যাঁ, সুজন রায় সজীবটা হয়েছে, আবার আফসানা মিমির কথাটাও ঠিক আছে। বাহ, ওয়া 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 ওয়া। শুনে সবসময় বলবেন, স্যার আপনার বইটা কোথায় পাওয়া যাবে, আপনার বইটা কখন প্রকাশিত হবে? আমার বইটা এই আগস্টই প্রকাশিত হবে, কেরিয়ার প্লাস বাংলা, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হাতে। আর আমাকে যে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আপনারা দেন, আমি হাসি নিজেই, স্যার আপনার বুকটা কই পাওয়া যাবে, আপনার বুকটা কখন পাওয়া যাবে, আপনার বুকটা তো পাচ্ছি না কোথাও। ঠিক আছে, আমার বুকটা যদি আপনার একান্তই দরকার হয়, চলে আসুন ধনিয়া, একদম কাছাকাছি পেয়ে যাবে, তাই না?
এই তো। তা দেখেন আপনারা কিন্তু সবাই পেয়ে গেছেন, সাধু হয়ে যাবে কি, এই যে এই রস্যকটা মাঝখানে ঢুকে গেল, এই সাউদ। ওকে, তা অপিনীতি মানি এই রস্যই আর রস্য, বুঝে গেলাম। এখন জফলা দিয়েও কিন্তু আপনার আসতে পারে অপিনিহিতি, সেটা একটা উদাহরণ দিয়ে একটু দেখাচ্ছি। যেমন যেমন বাক্য, অর্থাৎ শব্দের শেষে যদি জফলা থাকে তাহলে মাঝখানে রস্যইকার আসবে। কোন এই পাশে যদি দেখেন জফলা, তাহলে মাঝখানে রস্যইকার ঢুকে দেবে, এখানে কোনো রস্যু থাকবে না। যেমন বাক্য হয়ে যাবে কি বাক্য, বাক্য হয়ে যাবে কি বাক্য। এগুলো সবই ঠিক থাকবে, শুধু অতিরিক্ত একটা রস্যই মাঝখানে চলে আসবে। এখন আপনারা বলেন কাব্য কি হবে, বলেন তো কাব্য, কাব্য কি হবে বলেন তো, কাব্য তাড়াতাড়ি বলেন, কাব্য কি হবে, কাব্য। আমি তো একটা বলে দিলাম, কাব্য কি হবে, কাব্য দ্রুত বলেন, দ্রুত উত্তরটা বলে দেন, কাব্য কি হবে, কাব্য। এই তো জান্নাতুল ফেরদৌস একজনকে পেয়ে গেলাম স্যার, কাব্য, ভেরি গুড। কাব্য হয়ে যাবে কাব্য, এই যে অতিরিক্ত একটা মাঝখানে রস্যইকার আসবে শুধু, কাব্য কাব্য, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে, পদ্ম। এটা বলেন পদ্ম কি হবে, পদ্ম, পদ্ম কি হবে, পদ্ম, বলেন বলেন বলেন, পদ্ম কি হবে। মাশাআল্লাহ, আমাদের কিন্তু 1.7 কিউ ক্লাস করতেছেন আজকে। যারা নতুন আজকে আমাদের ক্লাস করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জব মেডিসিন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওকে, দেখি কি দেখি দেখি কি পারছেন, বেরি তো জান্নাতুল ফেরদৌস আবার বলে দিয়েছেন, মাকসুদ আক্তার খান আবার বলে দিয়েছেন, এবং সাইকুল ইসলাম সেও বলছেন স্যার পদ্য, ভেরি গুড। পদ্ম হয়ে যাবে পদ্য। আর কখনো ভুলবো অপিনিহিতি, অ্যাপেন্থেসিস কখনো ভুলবো? তাহলে আমরা শিখলাম কি আজকে, যে অপিনীতির ইংরেজি হলো অ্যাপেন্থেসিস। অপিনীতি পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপিনীতি মানেই রস্যই এবং রস্যু, অর্থাৎ আমরা যখন দ্রুত কথা বলি তখন পিছনে যে রস্যই বা রস্যু উচ্চারিত হয় ওইটা অপর পাশে গিয়ে মাঝখানে চলে আসে, ঠিক আছে। তাহলে রস্যই রস্যু, যেমন আজি আয়, চারি চায়ের, মারি মায়ের। এবার কি সাধু সাউদ, আশু আউস। এবার আমি একটা বলেছি, যদি কোনো শব্দের শেষে জফলা দেখেন তাহলে এই পাশে আসলে মাঝখানে অতিরিক্ত একটা মাঝখানে রস্যই ঢুকে পড়বে, কাব্য কাব্য, বাক্য বাক্য, পদ্য পদ্য। কি অপিনীতি ক্লিয়ার? এবার বলেন অপিনীতি ক্লিয়ার কিনা আমাকে বলেন। অপিনীতি থেকে যদি প্রশ্ন আসে পারবেন তো? মহিবুল্লাহ বলছেন স্যার আমার নামটা একবারও বলেন না। মহিবুল্লাহ ভাইয়া, এই তো আমি শুধু মেয়েদের নাম পড়ি না, মেয়েরা উত্তরটা করে তাই মেয়েদের নামটা পড়ি, মেয়েরা উত্তরটা পারে তাই তাদের নামটা বলি। আমার চোখের সামনে কি শুধু মেয়েরাই পড়ে, ছেলেরা কি পড়ে না? এটা স্বাভাবিক, আমি তো একটা পুরুষ, আমার দুর্বলতা থাকবে কাদের প্রতি, একটু মেয়েদের প্রতি যদি একটু আকর্ষণ না থাকে তাহলে আমি তো পুরুষই না, ঠিক না? আমি তো তাহলে পুরুষই না, এটা স্বাভাবিক। যাই হোক, ছেলেদের নামও কিন্তু পড়ি, ছেলেরা দুঃখ পাইয়েন না। এই যে দেখেন, তাহলে অপিনীতি শেষ। এবার একটু দেখেন অভিশ্রুতি। এবারে আমরা শিখব অভিশ্রুতি। তা পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? একদম সহজ, একদম সহজ। এটা হলো এই বাম পাশে থাকবে সাধু আর ডান পাশে থাকবে চলিত, অর্থাৎ সাধু থেকে চলিত, অর্থাৎ আমরা যে সাধু থেকে চলিতর মতো কথা বলি, অর্থাৎ এই পাশে স্টাইল সাধু ভাষা ব্যবহার করব আর ওই শব্দটা এই পাশে আসলে চলিত হয়ে যাবে। এটা চোরামি বুদ্ধি। অভিশ্রুতি যদি পরীক্ষা আসে আপনি মনে রাখবেন এই পাশে সাধু ভাষার শব্দ থাকবে, এই পাশে চলিত। যেমন শুনিয়া, এই শুনিয়া এটা হলো সাধু ভাষার শব্দ, এটা চলিততে কি হবে? শুনে, শুনিয়া শুনে। আমি একটা বলে দিচ্ছি কিন্তু, এটা দেখেন শুনিয়া কি সাধু ভাষার শব্দ আর শুনেটা কি চলিত ভাষার শব্দ। এবার দেখেন করিয়া, বলেন এটা কি হবে? এটা আপনারা বলেন, বলেন বলেন দেখি, করিয়া কি হবে? করিয়া, দ্রুত বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। জুয়েলানা লিখছে আমি কয়েকবার উত্তর দিছি, একবারও পড়েন নাই, শুধু মেয়েদেরটাই পড়েছেন। আগে তো একটু মেয়েদের দিকে তাকাতেই হবে ভাইয়া। দেখছেন কি অভিযোগটা তুলছে আমার বিরুদ্ধে? গুড গুড গুড। তাহলে এটা কি হবে? আচ্ছা যাই হোক, আমাদের এখানে লিখছেন কোরিয়া কি হবে? কোরিয়া
হ্যাঁ কোরিয়া করে, এই যে নজরুল ইসলাম বলছে স্যার করে, মাকসুদ আক্তার খান লিখছেন করে, আখি কোরিয়া করে, সুবর্ণসু কোরিয়া করে, ভেরি গুড। কারিমা নাহার কলি শুনে, ভেরি গুড। আচ্ছা যাই হোক, আমাদের মিদুল হাসান জয় লিখছেন করে, এম আহসান হাবিব করে, ইসরাত জাহান করে, ভেরি গুড। রেদওয়ান গাজী স্যার চমৎকার ক্লাস, গুড। এবার দেখেন কোরিয়া হয়ে যাবে করে। তা দেখেন এই পাঁচটা পরীক্ষার হলে যদি আসে নিচের কোনটি অবিস্মৃতির উদাহরণ, আপনি দেখবেন এই চারটা অপশনের ভিতরে দেখবেন যে কোন অপশনে এই পাঁচটা সাধু ভাষা আর এই পাঁচটা চলিত ভাষা আছে, ওইখানে গ্যাসাং করে টিক মেরে দিবেন, বা অথবা বৃত্ত, মানে সাধারণত টিক না, আমরা বৃত্ত ভরাট করে দেব। ওকে, কোরিয়া করে, শুনিয়া শুনে, খাইয়া খেয়ে, যাইয়া যে, মারিয়া মেরে। ক্লিয়ার? তার অবিস্মৃতি ক্লিয়ার বলেন? তা আমরা একটা জিনিস শিখে ফেললাম অপিনীতি, আর একটা জিনিস শিখে ফেললাম অবিস্মৃতি। কখন আর ভুলবেন? আর ভুলবেন এই পাঁচটা সাধু আর এই পাঁচটা কি চলিত, এটার নামই হলো অবিস্মৃতি। ওকে ওকে, পারবেন তো? এবার আমরা একটু অন্যতা শিখব। এবারে দেখেন একটু অন্যতা, একটু কঠিনের ভিতরে আমরা প্রবেশ করি, তাই তো না? এবার একটু অন্তহর্তি শিখি। অন্তহর্তি, এই যে অন্তহর্তিটা কি, এইটা পরীক্ষা কিন্তু আসে, কিন্তু অন্তহর্তি কি দেখেন, ফাল্গুন, ফাল্গুন হয়ে যাবে কি ফাগুন। তাহলে দেখেন এই পাশের একটা শব্দের ভিতর থেকে কি হারিয়ে গেল, ফাল্গুন হয়ে গেল ফাগুন, এখান থেকে ল হারিয়ে গেল। এবার দেখেন আলাহিদা, আলাহিদা এই পাশে গেলে কি হয় আলাদা। দেখেন ফলাহার, ফলয়কাল্লা হয়কার হার, ফলাহার এই পাশে গেলে কি হয় ফলার। দেখেন অন্তহর্তি হলো এই পাশের থেকে একটা ব্যঞ্জনধ্বনি এই পাশে এসে লোপ পাবে বা হারিয়ে যাবে, অর্থাৎ শব্দের মধ্যে থেকে একটা ব্যঞ্জনধ্বনি এই পাশে এসে হারিয়ে যাবে। তাই সব না, এই তিনটার উদাহরণ, এই তিনটা যে উদাহরণ দিলাম এর বাইরে কখনোই পরীক্ষায় আসবে না। নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বই এই তিনটা উদাহরণই আছে, এর বাইরে থেকে কখনো আসবে না। তা মাথার ভিতর রাখবেন, শুধু ল আর একটা কি হারিয়ে গেল হ, ল অথবা হ হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এলো চোরামি বুদ্ধি। তাহলে অন্তহর্তি পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে নিচের কোনটি অন্তহর্তির উদাহরণ, তখনই আপনি মাথার ভিতরে গেঁথে রাখবেন যে শব্দের মধ্যে থেকে ল অথবা হ হারিয়ে যাবে। অন্তহর্তি মানে কি ল হ, অপিনীতি মানে কি রস্যই রস্যু। এভাবে মনে রাখবেন, অপিনীতি মানে কি রস্যই রস্যু, আর অন্তহর্তি মানে কি ল হ, ল হ। ক্লিয়ার? তারা ভুলবা না যে এই পাশে ল অথবা হ হারিয়ে যাবে, এই জন্য লিখে দিচ্ছি ল অথবা হ হারিয়ে যাবে। অন্তর্তি মানে কি শব্দের মধ্যে থেকে ল অথবা হ হারিয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? লিখছেন? লিখছেন? তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি লেখেন তাহলে? সকল ছেলেদের হারিয়ে যাওয়াই ভালো। কোথায় হারিয়ে যাবে? লিখছেন? 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 গুড। অর্থাৎ ল অথবা হারিয়ে যাবে। নাজমিন সুলতান লিখছেন, স্যার আমার কমেন্ট কি আপনাদের কাছে যায় না? বুঝতে পারছি না, কখনো পড়েন না আমার কমেন্ট। বেবি এই তো পড়ে দিলাম, এবার খুশি তো? এবার খুশি? গুড গুড গুড। আমাদের ছেলেরা কই? এই যে মোহাম্মদ আমরান হোসেন রিয়াজ, ক্লিয়ার স্যার, ভেরি গুড। এই যে হাফিজুর রহমান আছেন, গুড। কে বলছে আমি ছেলেদের কমেন্ট পড়ি না? এই তো পড়লাম। তাহলে অন্তর্তি মানে কি কোন শব্দের এই পাশের শব্দের মধ্যে থেকে শুধু ল এবং হ হারিয়ে যাবে। ক্লিয়ার? কিসের ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। কে দেখো উত্তরগুলা মেয়ের আগে দিচ্ছে, এই জন্য আমি আমার চোখের সামনে পড়ে দেখছেন। আরে এই ছেলেরা কেন, আমি আপনাদের কথা, এই যে আব্দুর রহিম হাসিব, ছেলেদের নাম তো বলছি, মুন্সি মোহাম্মদ সেলিম রেজা, এই যে মোহাম্মদ রাসেল, দেখছেন এখন ছেলেরা কিন্তু অনেক পারতেছে। এই যে আব্দুল্লাহ কাফি আছেন আমাদের সাথে, মালিহা মৌলি, জুয়েল রানা, উম্মে মাহবুবা আছেন আমাদের সাথে, নিগার সুলতান আছেন, নীল আকাশ আছেন। ভাই আমি তো ছেলে মেয়ে সবার নামই পড়তেছি ভাইয়া, দেখেন সবার নামই তো পড়তেছি। গুড। এবার দেখেন আমরা অপিনীতি শিখলাম, অন্তহর্তি শিখলাম, পানি কই। এবারে আমরা বিষমী ভবন শিখবো। কি শিখবো? বিষমী ভবন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামটা কি? বিষমী ভবন।
এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। বিষমী ভবন, তাহলে বিষমী ভবন মানে কি? মোহাম্মদ আলমগীর কবির স্যার, আপনার মুখে বেবি ডাকটা না দারুণ লাগলো, ভেরি গুড। দেখেন, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। এই সংজ্ঞাটা কিন্তু আর আসে। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য আমি সংজ্ঞাটা লিখে দিলাম। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। যেমন শরীর, এবার একটা দেখলাম আরমারি, দেখেন লাল। আমি বলছি কি বিষমী ভবন কি? দুটো সমান ধ্বনির, অর্থাৎ শব্দের মধ্যে দুটো সমান ধ্বনি থাকবে, এর একটির পরিবর্তন হবে। সেম ধ্বনি থাকবে কিন্তু একটির পরিবর্তন হবে। মমিনুল স্যার, আপনি তো ক্লাস নেন না, তো আমরা আপনাকে কেমনে ভালোবাসবো? আরে বেবি, ভালোবাসাটাই তো ভুল বানান লিখেছো, ভালোবাসবো বানানটাই ভুল। তাদের লেখেন, দেখেন চমৎকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এই যে বিষমী ভবন কি? দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। এই যে দেখেন দুটো সমান ধ্বনি, এই একটা র, এই একটা র, দুটো সমান ধ্বনি। এই আরমারি বানানে এই একটা র, এই একটা র, দুটো সমান ধ্বনি। এই ল আর ল দুটো সমান ধ্বনি, একটার পরিবর্তন করে দিবা, তাহলেই হয়ে যাবে বিষমী ভবন। শরীর হয়ে যাবে কি? কখন আমরা বলি এই তোমার শরীরটা কেমন, কে বলে না আমার শরীরটা ভালো না, অর্থাৎ শরীরকে আমরা কি বলি? কখনো শরীর বলে ফেলি। তা এই দেখেন দুটো সমান ধ্বনি, এই রটা, এই শেষের রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল। অনেকে ভাবতে পারেন স্যার এই রটা চেঞ্জ করলে কি হবে না? তাহলে অর্থটা দাঁড়ায় কি? শরীর। আমরা কি কখনো শরীরকে এই শরীর বলি না, এই জন্য আপনি চাইলেও এই রটা চেঞ্জ করতে পারবেন না। এবার দেখেন আরমারি, এটাকে আমরা এখন বলতেছি আলমারি, কি বলি? এই রটা চেঞ্জ করে দিব, শেষের রটা চেঞ্জ করা যাবে না, তাহলে অর্থ ঠিক থাকবে না, হবে আলমারি। তাহলে এই যে রটা, এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? আলমারি। এবার দেখেন লাল, কখনো লালটাকে বাচ্চারা নাল বলে, নাল, আমাকে নাল জুতো দাও, নাল জুতো, আমাকে নাল লিপস্টিক এনে দাও, মানে নাল লিপস্টিক এনে দাও। এই যে লালটাকে কি বলে? নাল। তা এই লটা চেঞ্জ হয়ে লয়কার না ল, নাল। তো লটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? দন্তন। কি ক্লিয়ার? কি চলে যাবা বেবি? যাও সাবধানে, ওকে। তাহলে বিষম ভবন বুঝে গেছি আমরা। ওই যে আলমারি আজকে কিনছো না, ওইটা কি? বিষমী ভবনটা ক্লিয়ার, অর্থাৎ দুটো সমান ধ্বনির একটার পরিবর্তন হবে, এটাকে বলে বিষমী ভবন। এই তিনটা উদাহরণ মনে রাখবেন, এই তিনটা উদাহরণ থেকে সবচেয়ে চাকরি পরীক্ষায় বেশি আসে। ক্লিয়ার? বিষমী ভবন, হ্যাঁ, অর্থ ঠিক রেখে পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের বিষমী ভবন হয়ে গেল। এবারে দেখেন ব্যঞ্জন বিকৃতি, বিষমী ভবন। এবার কি শিখবো? ব্যঞ্জন বিকৃতি। স্যার ব্যঞ্জন বিকৃতিটা কি? অর্থাৎ শব্দের মধ্য থেকে একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে যাবে, এটাকে বলে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ একটা শব্দের মধ্য থেকে একটা ব্যঞ্জন ধ্বনি কি চেঞ্জ হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে, এটাকে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট, ক বয়কার বা ট, কবাট হয়ে যাবে কি? কপাট। এবার দেখেন ধোবা হয়ে যাবে কি? ধোপা। তাহলে ব্যঞ্জন বিকৃতিটা কি? এখানে দেখেন ক ব ট, তিনটা আলাদা ধ্বনি, এই বটা চেঞ্জ হয়ে প হয়ে গেল। ধোবা, এই বটা চেঞ্জ হয়ে প হয়ে গেল। এখন দেখেন এই বিষমী ভবন আর ব্যঞ্জন বিকৃতির মধ্যে পার্থক্যটাকে খেয়াল করেন। বিষমী ভবন মানে দুইটা সেম ধ্বনি থাকলে একটা পরিবর্তন হয়, এটা সেম ধ্বনি সেম ধ্বনি সেম ধ্বনি।
বাট ব্যঞ্জন বিকৃতিতে কিন্তু কখনো সেম ধ্বনি ছিল না বা থাকবে না। তা ব্যঞ্জন বিকৃতিটা হলো তিনটা আলাদা, এখানে ক বটা তিনটা আলাদা ধ্বনি, দ আর ব দুটোই আলাদা ধ্বনি। তো এই ক বটা একটা, এই বটা চেঞ্জ হয়ে প হয়ে গেল, আর এই বটা চেঞ্জ হয়ে প হয়ে গেল, তাহলে কবাট কপাট ধোবা ধোপা, এটার নাম হলো ব্যঞ্জন বিকৃতি। ক্লিয়ার? লিখছেন? কি কি যে লিখছে স্যার, আমার কমেন্ট কি দেখতে পান না? শত ডানা কেন দেখবো না রে? কি লিখছেন? কি মুজাহিদুল ইসলাম কি লিখলা? নাসির স্যারের ছাত্রী যিনি এসেছিলেন ক্লাসে তাকে বেবি বলছেন, মমিনুল স্যারকে নয়। ওরে বাবারে, আমি কাকে বেবি ডাকলাম, কাকে কি ডাকলাম? আপনারা এত কিছু ফলো করেন রে ভাইয়া। শাক হয়ে যাবে শাক। ভেরি গুড, এই তো ভেরি গুড, বুঝে গেছেন। মেহেদী হাসান পারভেজ স্যার, বরগুনার নাম বলেন না কেন? আপনাদের নাম তো, বরগুনা জেলা তো বিখ্যাত কিসের জন্য? মিন্নির জন্য খুবই বিখ্যাত, তাই না? আফসানা মোমু লিখছেন, ফার্মগেটে কোচিং দেওয়ার ব্যবস্থা করলে অনেক ছাত্রছাত্রী সরাসরি ক্লাস পড়তে পারতো। ইনশাল্লাহ দোয়া করো যাতে আমরা ফার্মগেটও ব্রাঞ্চ দিতে পারি। আফসানা মোমু, তাহলে তুমি সরাসরি আমার ক্লাস করতে পারবা। তাহলে বেবি চিন্তা করো না, শীঘ্রই আমরা চেষ্টা করবো, তোমার জন্য হলেও চেষ্টা করবো। ওই যে বলে না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনসি আরসি কোলা, কোনা ফিরা চাও। আগে ছোটবেলাতে আমরা যখন বিটিভি দেখতাম তখন আরসি কোলার একটা অ্যাড ছিল, ঠিক আছে? তাহলে চিন্তা করো না, ইনশাল্লাহ ব্রাঞ্চ খুলবো 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 ইনশাল্লাহ। আগে খুলতে দাও তারপরে। আচ্ছা, এবার দেখেন ব্যঞ্জন চ্যুতি। এবার আমরা কি শিখবো? ব্যঞ্জন চ্যুতি। স্যার এই ব্যঞ্জন চ্যুতিটা কি? আবার কথাটার ভিতরে কি আছে? ব্যঞ্জন চ্যুতি মানে কি? হারিয়ে যাবে, হারিয়ে যাবে। ব্যঞ্জন চ্যুতি মানে কি? হারিয়ে যাবে, হারিয়ে যাবে। ব্যঞ্জন চ্যুতি মানে কি? এই চ্যুতি মানে কি? একটা ব্যঞ্জন চলে যাবে, চলে যাবে, একদম চলে যাবে। যেমন বউ দিদি, কি বললাম? বউ দিদি, বউ দিদি। বউ বানান কিন্তু ভুলেও এভাবে লিখবেন না, এটা ভুয়া বউ। আর বউ দিদি, দেখেন এই বউ দিদি ব্যঞ্জন চ্যুতি মানে কি? এই সমান দুইটা ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন চলে যাবে। যেমন বউ দিদি থেকে হয়ে গেল কি? বৌদি। এই বৌদি বানান কিন্তু এভাবে, দেখেন অনেকে বৌদি বানানটা এভাবে লেখে, ঠিক আছে? এই বৌদি কিন্তু অরিজিনাল বৌদি না, ওটা ইন্ডিয়ান বৌদি, ভালো না, পচা দুষ্ট বৌদি। তাই অরিজিনাল বৌদি হলো এই বৌদি, ঠিক আছে? বৌদি বানানটা ঠিক করে লিখবেন। তাহলে বউ দিদি, তা ব্যঞ্জন চ্যুতি মানে কি? পিছন থেকে দুটো সমান একদম সেম ধ্বনি থাকবে কিন্তু পিছনে, তাই দুটো সেম ধ্বনি থেকে একটা ধ্বনিটা কি চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। বউ দিদি, বৌদি। এবার দেখেন বর দাদা, কি হবে এটা বলেন তো? বর দাদা কি হবে বলেন তো? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। ওরে বাবারে, মেহেদী হাসান চমৎকার উদাহরণ দিয়েছে। সেফু দাদা হয়ে যাবে সেফুদা। বাহ, দেখছেন মেহেদী হাসানের ভিতরে চমৎকার আইডিয়া আছে। স্যার সেফু দাদা হয়ে যাবে কি? সেফুদা। ঠিকই তো বলছে। কি বলছে দেখেন, সেফু দাদা হয়ে গেল কি? সেফুদা, সেফু দা। এই যে দেখেন সেম ধ্বনি, দা দা, একটা দ চলে গেছে। তা বর দাদা হয়ে যাবে কি? বরদা, বরদা। ঠিক আছে? কি সহজ না ব্যঞ্জন চ্যুতিটা? অর্থাৎ এই পাশে দুইটা সেম ধ্বনি থাকবে, একটা ধ্বনি চলে যাবে, মাইনাস হয়ে যাবে, এটার নামই হলো ব্যঞ্জন চ্যুতি। ক্লিয়ার? ভেরি গুড। ওরে আফসানা, তোমার এখন ফার্মগেট আইখা তোমার এখন রংপুর দিতে হইবে আমার শাখা, তোমার জন্য এখন রংপুর যাইতে হইবে আমার। যাক, রংপুরও শাখা দেবো, টেনশন নিও না, খালি দোয়া করো। সবাই এই গ্রুপে আপনারা দোয়া করেন, আপনাদের টাকা দিয়ে এই ব্রাঞ্চ খুলি, আপনাদের টাকা দিয়েই চলি, আপনার টাকা দিয়েই যে ভরণ পোষণ সব চলে আমাদের। সুতরাং আপনাদের টাকা দিয়ে ব্রাঞ্চ খুলি। আমরা কথা দিয়েছি যে আগে আমরা খুলনা ব্রাঞ্চ খুলবো। এই খুলনার পরে ইনশাল্লাহ সব, এরপর আমরা বরিশালে প্রবেশ করব, এরপর আমরা রংপুরেও প্রবেশ করব। আমরা ইনশাল্লাহ আগে বিভাগীয় শহরগুলো আমরা কাভার দেবো। তো বলেই দিছি আপনাদের একটু ওয়েট, কারণ সবুরে মেয়া ফলে যে প্রেম দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়, অর্থাৎ চোখের পলকি, চোখের চাউনিতেই, অর্থাৎ ইশারাতেই যদি কোনো মেয়ে যদি আপনার প্রেমে পড়ে, অর্থাৎ কোনো ছেলে যদি আপনার প্রেমে পড়ে যায়, ওই প্রেম কখনোই টিকে না। কারণ আমাদের ভারতচন্দ্র রায় গুণকার কথাই বলে গেছেন, বড়র প্রীতি বালির বাঁধ,
বুঝছেন? অর্থাৎ একটু আস্তে, যে প্রেমটা ধীরে 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 একদম গড়ে ওঠে, ওই প্রেমটা সহজে কিন্তু ব্রেকআপ হয় না। ক্লিয়ার? তাহলে আমরা আস্তে আস্তে এগুচ্ছি, আস্তে 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 ব্রাঞ্চগুলো খুলবো। ওকে, তাহলে ব্যঞ্জনচ্যুতি গেল। এরপর আমরা কি শিখবো? ব্যঞ্জনচ্যুতি। এরপর আমরা শিখবো কি? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার শিখবো ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয় অথবা কি? বর্ণ বিপর্যয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে যে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় কি। এটা হলো সহজ, পরস্পর জায়গা বদল, অর্থাৎ কি দুটো ধ্বনি পরস্পর শব্দের মধ্যে, এটা চেনার উপায় দেখেন, শব্দের মধ্যে দুটো ধ্বনি, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, পরস্পর জায়গা বদল করবে। তা দেখেন কি বললাম? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, দুইটা ধ্বনি কিন্তু, আর কিছুই না। যেমন পিশাচ, পিশাচ হয়ে গেল কি? পিশাচ। পিশাচ হয়ে গেল কি? পিশাচ। লেখেন পিশাচ হয়ে যাবে কি? পিশাচ। লাফ, লাফ, লাফ। নকশা। দেখেন এগুলো শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দেখেন প্রথমটা, দেখেন এখানে দেখেন তিনটা ধ্বনি আছে। প্রথমে এই পয়স্কের পি ঠিক আছে, এই যে ছয়কা সা চ, এখানে দেখেন এখানে তালবস্যাটা চলে গেছে শেষে, আর এই শেষের চ এসে গেছে মাঝখানে। আমি বলেছি কি যে শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। তুমি এত পিশাচ কেন? আবার বললা কি? তুমি অনেক পিশাচ, ঠিক আছে না? তো এই যে দেখেন, কখনো আমরা পিশাচ বলি, কখনো হয়ে গেল কি? পিশাচ। অর্থাৎ এই যে দুইটা ধ্বনি পরস্পর এখানে জায়গা বদল করলো, এটার নামই ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, অর্থাৎ পরস্পর জায়গা বদল করবে। আবার লাফ কি হবে বলেন তো? এটা বলেন, বলেন লাফ কি হবে? লাফ, লাভ কি হবে বলেন? হ্যাঁ, এই যে রিক্সা হয়ে গেল রিস্কা, এই যে রিক্সা হয়ে গেল কি? রিস্কা। আমরা কখনো বলি এই রিক্সা, আবার কখনো বলি এই রিস্কা, এদিকে এসে তো। এই রিক্সারে ভালো করে ডাকে কারা জানেন? মেয়েরা। আমি অনেক সময় দেখেছি, যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি তো এফ রহমান হলে ছিলাম, তাই শাহবাগ এসে অনেক সময় রিক্সাওয়ালাদের বলতাম, মামা হলে যাবেন? ওরা যাইবেই না, যেতেই চায় না। ওরা কি করবে? রিক্সাওয়ালা যদি কোনো মেয়েরা এসে বলে মামা যাবেন, এই রিক্সা এত সুন্দর করে মেয়েরা সুইট ডাক দেয় না, রিক্সাওয়ালা টুস করে চলে আসে। আপনি দেখবেন রোকেয়া হলের সামনে রিক্সাওয়ালারা একদম সুন্দর মতো বৈশা ঘুমায়, আড্ডা মারে, একটু মেয়েরাও দেখে, আর মামা চলেন, হ্যাঁ আপু চলো, একে সুন্দর মতো নিয়ে যায়। আর আমাকে ছেলেদের হলের সামনে ভুলেও রিক্সাওয়ালারা দাঁড়াই থাকে না, আর ডাকলেও শোনে না, ঠিক আছে? তা কি সুন্দর ডাকে কি জানেন? এই মামা শুনছেন, এত সুন্দর করে ডাকে, রিক্সাওয়ালা টুটুস করে দৌড়ে আসে। আবার কখনো বলে কি? রিক্সা। আবার কখনো বলে এই রিক্সা, এত সুন্দর করে ডাক দেয়, রিক্সাওয়ালারা অস্থির হয়ে যায়। তা দেখবেন এই রিক্সাওয়ালা ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের টানতেই চায় না, অল টাইম শুধু কি? মেয়েদের, মেয়েদের। তাই রিক্সা কখনো হয়ে গেল কি? রিস্কা। এই যে ক আর স পরস্পর জায়গা বদল করলো, আর লাভ ফ আগে আসবে, ল শেষে চলে যাবে, হবে ফাল। অনেক সময় আমরা বলি বেশি ফাল মারিস না, বেশি ফাল মারিস না। লিখছেন, 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 গুড। এই যে বাক্স হয়ে যাবে বাস্ক, ভেরি গুড। বাক্স হয়ে যাবে কি? বাস্ক, ভেরি গুড। না, আমি এস এম হলে ছিলাম না, আমি ছিলাম স্যার এ এফ রহমান হল, 518 নম্বর রুমে। নকশা হয়ে যাবে কি? নস্কা। হয়ে যাবে কি? নকশা হয়ে যাবে নস্কা। লিখছেন, লিখছেন, লিখছেন। ওরে বারে লম্পট হয়েছে লম্পট। কি উদাহরণগুলো আপনারা দেন না রে ভাইয়া। লিখছেন, লিখছেন, গুড 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 গুড, ভেরি গুড। পারবো আমরা? ভেরি গুড।
নাসির হয়ে যাবে নারিশ। কিভাবে এরা ধ্বনি পরিবর্তন করে? শোনেন, আপনি চাইলেও ধ্বনি পরিবর্তন, এই যে নাসির নামটাকে ধ্বনি পরিবর্তন করলেন না, আমার নামটা তো কেউ এরকম ডাকে না, ঠিক আছে? তাহলে ধ্বনি পরিবর্তন ইচ্ছা মতো করা যাবে না। ধ্বনি পরিবর্তন কিন্তু জাস্ট উচ্চারণটা বদলে যায়, কিন্তু অর্থ কিন্তু ঠিকই থাকে। কিন্তু অর্থ ঠিক রেখেই কিন্তু ধ্বনি পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে পরস্পর শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেটা হবে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এটা পরীক্ষায় বারবার আসে। এটা কিন্তু ভালো করে পড়বেন, মনে রাখবেন যে পরস্পর দুটো ধ্বনি কি জায়গা বদল করবে। ওকে, গুড। তাহলে আমরা ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি শিখলাম, ঠিক আছে? ব্যঞ্জন চ্যুতি শিখলাম, অবিশ্রুতি শিখলাম। এরপরে আমরা কি শিখব? সুন্দর মতো শিখব স্বরাগম। কি শিখব? স্বরাগম। স্বরাগম, স্বরাগম, স্বরাগম। এই পাশে আমরা লিখব স্বরলোপ। স্বরালোপ, স্বরাগম। আর একটা কি লিখলাম? স্বরালোপ। এই দুটো একসাথে শিখবো। কেন? এটার সাথে মিল আছে, দেখেন। স্বরাগম মানে কি? কথাটার মধ্যে কি আছে? একটা স্বরধ্বনির আগমন ঘটবে, অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন একটা স্বরধ্বনির আগমন ঘটবে, এটাকে বলে স্বরাগম। আর এখানে স্বরালোপ মানে কি? লোপ মানে হারিয়ে যাবে, অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন একটা স্বরধ্বনি লোপ পাবে বা হারিয়ে যাবে। কি ক্লিয়ার? লিখছি স্বরলোপ। এর আরেক নাম কি জানেন? সম্প্রকর্ষ। স্বরলোপের আরেক নাম হলো সম্প্রকর্ষ। কারণ পরীক্ষায় প্রশ্নকর্তারা চালাকি করে, অনেক সময় বলে নিচের কোনটি সম্প্রকর্ষের উদাহরণ, তখন কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো এই জন্য মনে রাখবেন স্বরলোপ এর আরেক নাম হলো সম্প্রকর্ষ। ক্লিয়ার? এখন দেখেন এর ভিতরে কিছুটা পার্ট আছে, দেখেন। আদি স্বরাগম, এটাকে আমরা কি বলবো? আদি স্বরাগম। আদি স্বরাগম এই একটা পার্ট। তা এটার বিপরীত হলো এইটা, অর্থাৎ এই শব্দটার বিপরীত শব্দ এটা। তা আদি স্বরাগম এখানে আসলে কি হবে? আদি স্বরালোপ। আদি স্বরালোপ অথবা স্বরলোপ। তা আদি স্বরাগম এর বিপরীত কি? আদি স্বরলোপ। আদি স্বরলোপ, ঠিক আছে? আদি স্বরলোপ বা স্বরলোপ। তাহলে আদি স্বরাগম, আদি স্বরলোপ, এইটার বিপরীত এইটা। দেখেন আদি স্বরাগম, আমি বললাম স্কুল। আদি স্বরাগম মানে এই কথাটা বললাম কি? স্কুল। এখন যখন আবার উচ্চারণ করবে এই সেম ধ্বনিটা, তখন প্রথমে একটা স্বরধ্বনি চলে আসবে, স্কুল। চলো আমরা স্কুলে যাই। এই যে দেখেন, এটাকে বলে আদি স্বরাগম। এই যে স্কুল শব্দটা, এই স্কুল অতিরিক্ত একটা এই যে রস্বইকার চলে আসলো আগে, এটাকে বলে আদি স্বরাগম। কি বলবে? আদি স্বরাগম। ক্লিয়ার? স্কুল, স্কুল। এবার দেখেন এটা আমি বলেছি কি এইটার বিপরীত হলো এটা, এটার বিপরীত কি? এইটা। তাহলে এটার উল্টাই দিলেই তো হয়ে যায় আদি স্বরলোপ। প্রথমে আমরা কি লিখবো? দেখেন প্রথমে আমরা লিখলাম স্কুল, স্কুল। তা এই পাশে গেলে কি হবে? এই স্কুল, এটা ঘুরাই দাও, হবে স্কুল। কি ক্লিয়ার? ঘুরাই দিলাম না? এটার বিপরীত তো এটা। এখানে বলছে আদি স্বরাগম আর এখানে বলছে আদি স্বরলোপ। তা দেখেন আদি স্বরলোপ, আদি মানে কি? প্রথমে। এই স্বরধ্বনিটা এখানে এসে লোপ পেল বা হারিয়ে গেল, এই রস্বইটা কিন্তু এখানে নাই। এই জন্য আদি স্বরলোপ যদি পরীক্ষা আসে নিচের কোনটি আদি স্বরলোপের উদাহরণ, তা দেখবেন এই আদি স্বরলোপ মানে আগের স্বরটা লোপ পাবে, এই রস্বইকাটা কিন্তু এখানে নাই, হারিয়ে গেল, আদি স্বরলোপ। এবার দেখেন আরেকটা উদাহরণ দিই, স্থাবল। এই যে দেখেন স্থাবল, এই যে শব্দটা, এখন প্রথমে অবশ্যই আদি স্বরাগম, প্রথমে একটা স্বরধ্বনি নিয়ে আসতে হবে, আস্তাবল। সরেয়া শতাস্তা আকার বল, এই যে সরেয়া আসলো। এখন এই উদাহরণটাই আবার যখন এখানে যাবে তখন কিন্তু উল্টাইয়া যাবে। তা আগে লিখবো আস্তাবল, আগে লিখলাম কি? আস্তাবল। এখন এখানে বলছে আদি স্বরলোপ, এই আগে স্বরধ্বনিটা এখানে লোপ পাবে, তাহলে এখানে থাকবে কি? শুধু স্থাবল। দেখছেন এই স্বরেয়াটা ওখানে হারিয়ে গেল, আদি স্বরের লোপ পেল, অর্থাৎ এটার বিপরীত প্রক্রিয়াই হলো ওইটা। ওকে, ক্লিয়ার? এবার দেখেন স্ত্রী, এই যে স্ত্রী, এটা এই পাশে তো কিনা তখন হবে স্ত্রী।
এই বলে ফেলাম স্ত্রী। এই যে আগে একটা রস্বইকার চলে আসছে, আদি স্বরাগম, এই আগে একটা স্বরধ্বনি আসছে, এটা আবার যদি আমি এই পাশে নিয়ে যাই তখন আগে হবে কি স্ত্রী, স্ত্রী, আর এখানে গেলে হবে স্ত্রী। এই যে আদি স্বরলোপ, এই রস্বইকারটা এখানে লোপ পেল বা হারিয়ে গেল। এবারে দেখেন, বলেন আদি স্বরগম আর আদি স্বরলোপটা ক্লিয়ার কিনা? বলেন তো আদি আদি স্বরাগম এবং আদি স্বরলোপটা ঠিক কিনা? আর বেশিক্ষণ ক্লাস নেব না আপনাদের সাথে, আর মাত্র 5 থেকে 10 মিনিট ক্লাস নেবো আপনাদের, আর 5 মিনিট ক্লাস নেবো আপনাদের, তাহলে কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তনটা শেষ হয়ে যাবে। যতটুকু ধ্বনি পরিবর্তন পড়িয়েছি দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় এই ধ্বনি পরিবর্তন থেকে ইনশাল্লাহ কমন পাবেন। এর বাইরে কোনো ধ্বনি পরিবর্তন টপিক আপনি পড়বেন না, তাহলে পরীক্ষায় কিন্তু কট খেয়ে যাবেন। আর এই ধ্বনি পরিবর্তন পিডিএফটা আজ সবার জন্য উন্মুক্ত করে দিব, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের উপরে যে ক্লাসটা আমি নিলাম, এই পিডিএফটা আমি আমার পেইড বেজের স্টুডেন্ট না, আপনারা যারা পেইড বেজ স্টুডেন্ট না, অর্থাৎ যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট না, তারাও এই পিডিএফটা পাবেন। ক্লাস শেষে আমি আপনাদের এটা পিডিএফটা দিয়ে দিব গ্রুপে, দিলে আপনারা এখান থেকে ওটা দেখবেন যে স্টার দাও এবং বিগত সালে পরীক্ষা আসছে, শুধু ওইটা নোট খাতা করে পড়ে ফেলবেন। কারণ এটা উন্মুক্ত করলাম জব মেডিসিনের পক্ষ থেকে, কারণ ধ্বনি পরিবর্তনটা অনেক কঠিন। এজন্য আপনারা যদি ক্লাসটার পাশাপাশি যদি এটা নোট খাতা হ্যান্ড নোটটা পেয়ে যান কাছে, তাহলে আমি জানি যে ধ্বনি পরিবর্তন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? সবাই কি চান যে আপনাদের পিডিএফটা দিয়ে দেই ধ্বনি পরিবর্তনের উপরে? চমৎকার একটা পিডিএফ ইনশাল্লাহ আপনাদের আজকে ফ্রি দিয়ে দেবে, একদম ফ্রি। ওকে, এবারে দেখেন সবচেয়ে পরীক্ষায় যেটা আসবে, আদি স্বরাগম গেল, এবার শিখব মধ্য স্বরাগম। এবারে শিখব কি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম দেখেন, এটা হলো ক নাম্বারে গেল। খ নাম্বারে লিখবো আমরা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম এর আরেক নাম বিপ্রকর্ষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মধ্য স্বরাগমটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। মধ্য স্বরাগম বিপ্রকর্ষ এর আরেক নাম স্বরভক্তি। এর আরেক নাম কি? স্বরভক্তি। তাহলে এটাও কিন্তু প্রশ্নকর্তারা চালাক, পরীক্ষায় বলবে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যখন বলবে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তখন আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু যখন বলবে নিচের কোনটি মধ্য স্বরাগম, তখন কিন্তু আপনি পারবেন, কারণ কথাটার মধ্যেই আছে মধ্য স্বরাগম। অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন মাঝখানে অতিরিক্ত একটা স্বরধ্বনির আগমন ঘটবে, সেটাকে বলে মধ্য স্বরাগম। যেমন স্বপ্ন, স্বপ্ন হয়ে যাবে কি স্বপন। স্বপ্ন কি হয়ে গেল? স্বপন। স্বপ্ন, স্বপন অ আসতেছে, মাঝখানে কি আসতেছে? অ। স্বপন, স্বপন অ আসতেছে। আবার দেখেন ফিল্ম, ফিল্ম হয়ে যাবে কি ফিলিম, ফিলিম। আবার দেখেন পিরিতি, এ পাশে গেলে কি হবে? পি রি তি। দেখছেন? আবার একটা দেখেন ক্লিপ, এই যে ক্লিপ, এ পাশে গেলে হবে কি? কি লিপ। দেখছেন? ক্লিপ। এই যে জিনিসগুলো দেখেন, মনে হয় কি এই পাশটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আর এই পাশটা একটু গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, তাই মনে হয় না? একটু এটা মনে রাখবেন যে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি যদি আপনি উচ্চারণ অনুসারে না বুঝেন, দেখবেন এই পাশটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লেখা আর এটা একটু গ্রাম্য স্টাইল। আপনি একটা উদাহরণ দেন, ফিল্ম। এই চলো না আমরা ফিল্ম দেখতে যাই, আপনি দেখবেন শহরের কপতিরা যখন সিনেমা দেখতে যায় তখন একজন আরেকজনকে বলে চলো আমরা ফিল্ম দেখতে যাই। আর গ্রামের কপতি যখন ওই সিনেমা হলে যায় তখন বলে চলো আমরা ফিল্ম দেখতে যাই। কি কয়? চলো আমরা ফিল্ম দেখতে যাই। অর্থাৎ ফিল্মটাকে তারা গ্রামে বলে কি ফিল্ম। আবার দেখেন প্রীতি, প্রীতি, ঠিক আছে? এই যে প্রীতি, শহরের স্টাইল কি প্রীতি, গ্রাম বলে কি চলো পিরিতি করি। কি করি? পিরিতি করি। তাহলে পিরিতি হয়ে গেল পিরিতি। এই যে মাঝখানে রসইকার আসলো, ফিলিম, এই রসইকার আসলো, স্বপ্ন, তুমি আমার স্বপ্ন। আবার কি বলো? স্বপন, স্বপন অধ্বনিটা মাঝখানে চলে আসলো। আবার দেন ক্লিপ, মেয়েরা মাথার চুলে দেয়, ওই যে ছেলেরা মেয়েদের চুলের মাথায় গুজে দেয়, একটু বাইদে দেয়, বেনি বাইদে দেয় ছেলেরা মেয়েদের, এই যে ক্লিপ, সেটার নাম কি? ক্লিপ। তো কখনো আবার এটাকে কি বলে? কিলিপ। গ্রামে কিন্তু এটাকে কি বলে? কিলিপ।
মামা ক্লিপ দেন তো। গ্রামের মাইয়েরা দোকানে যাইয়া কি করে, কসমেটিক্সের দোকানে যাই বলে ভাইয়া আমাকে এক জোড়া ক্লিপ দেন তো। আর শহরে বলে কি, আমার ক্লিপ আছে ক্লিপ, ওরা বলে ক্লিপ। তা এই পাশটা মনে রাখবেন যে মধ্য স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি মানে এই পাশে উদাহরণগুলো দেখবেন একটু স্টাইল আর এটা একটু গ্রাম্য টাইপের, তাহলে বুঝে যাবেন এটার নাম হলো মধ্য স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কি ক্লিয়ার? বুঝছে? এখন এটার বিপরীত আবার কোনটা? এটা তো এখানে কি হবে? মধ্য স্বরাগম, এখানে হবে মধ্য স্বরলোপ। এটার বিপরীত কি? মধ্য স্বরলোপ। এটা পরীক্ষায় আসে না, এই মধ্য স্বরলোপটা পরীক্ষায় তেমন আসে না, ওটা পড়ার দরকার নাই। তারপর এটার বিপরীত এটা, তা আগে এটা কি হবে? আগে লিখতে হবে কিলিপ। কিলিপ এই পাশে গেলে কি হবে? কিলিপ। জাস্ট উল্টাই দিবা তাহলেই হয়ে যায়। মধ্য স্বরলোপ, এই রস্বইটা এখানে নাই, আবার এটাকে কি হবে? উল্টাই দাও। তো এটা কি হবে? প্রথমে থাকবে স্বপন, এই পাশে গেলে কি হবে? স্বপ্ন। আবার দেখো ফিল্ম, ফিলিম, এই পাশে গেলে আগে হবে ফিলিম, ফিলিম, এই পাশে গেলে হবে কি? ফিল্ম। আবার দেখেন এ পাশে পিরিতি, এই যে পস্কের পি, রস্কের রি, তস্কের তি, পিরিতি। তাহলে এ পাশে গেলে কি হবে? পিরিতি। দেখেন পিরিতি। অনেকে মনে মনে ভাবতেছে স্যার আপনার পিরিতি বানান তো ঠিক নাই। এই পিরিতি বানান এখন সবগুলো রস্বইকার হবে। বাংলা একাডেমির ও আধুনিক অভিধানে এই পিরিতি বানানে সবই রস্বইকার হবে। পিরিতি বানানে কি? সবই রস্বইকার হবে। ক্লিয়ার? গুড। লিসেন লিসেন স্যার, আমরা কিন্তু গ্রামের ভাষায় এভাবে বলার ঠিক না। শুন, এগুলো জাস্ট বোঝানোর জন্য বললাম, সবাই তো আমরা গ্রামের মানুষ, তাই না? স্যার টিউশনি করি, কত টাকা পাঠাবো ভর্তির জন্য? দেখেন, যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান তারা লেটেস্ট যে প্রাইমারি 11তম ব্যাচ, আর আপনি দেখেন আমি একটা কথা কিন্তু এই লাইভে জব মেডিসিন দেখেন আপনাদের কখনো ভুয়া তথ্য, মিথ্যা তথ্য দিয়ে ভর্তি করায় না। কিছু কিছু গ্রুপের দেখলাম পেজে, আমি দেখে হাসছি, তারা বলে কি আগস্টে নাকি প্রথম ধাপের প্রাইমারি পরীক্ষা হবে। আরে ভাই, যারা এইসব কথা বলে তারা নিয়মিত সকালে একবেলা গাঞ্জা খায়, দুপুরে একবেলা গাঞ্জা খায়, রাতে বউর কাছে শোয়ার সময় আর একবেলা গাঞ্জা খায়। তারা এই ধরনের কথা বলে। বলে কি কি একটা স্টুডেন্টদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দিল কি আগস্টে নাকি প্রাইমারি প্রথম ধাপে পরীক্ষা হবে। এই যে বরিশাল, রংপুর অঞ্চলে স্টুডেন্ট আমাদের ফোন দিয়ে জ্বালাই ফেললো। আমি বললাম যে ভাইয়া, এইসব যেসব টিচাররা এইসব কথা বলে আপনাদেরকে লাইভে আইসা ইউটিউবে বলে, এই শিক্ষকরা কখনোই চাকরি পরীক্ষাও দেয় না, এরা বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো খবরই জানেন না। একটা জিনিস খেয়াল করেন, ইসি সচিব কি বললো? ওই অক্টোবরের শেষে তারা কি করবে? নির্বাচনের প্রজ্ঞাপন জারি করবে। এরপর ডিসেম্বরে দেখেন জাতীয় নির্বাচন। তা ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচন, আপনার মনে হয় কি এই নির্বাচনের আগে কখনো সরকার কি এই পরীক্ষা নেওয়ার পসিবিলিটি আছে? মনে হয় আপনাদের পরীক্ষা নিবে? দেশের যে অবস্থা, আস্তে আস্তে দিন যত ঘরাবে একটু পরিস্থিতি, রাজনীতি পরিস্থিতি একটু উত্তপ্ত হবেই, স্বাভাবিক। ঠিক আছে, তো এত ভয় পাওয়ার কারণ নাই যে আপনি আগস্ট মাসে আপনাদের প্রাইমারি পরীক্ষা হবে, এত সহজ না। আর আমরা জব মেডিসিন কিন্তু আপনাদের দৈনিক এমনও আছে যে কোনো ব্যাচে আমরা 2 বেলাও কিন্তু ক্লাস নেই। আমরা আপনাদের যখন ডেট দিবে ইনশাল্লাহ অন্তত পাকে 1 মাস আগে আপনাদের জানাবে শিক্ষা অধিদপ্তর যে আপনাদের কি পরীক্ষাটা হবে, অন্তত 1 মাস সময় আপনাদের দিবে। কিন্তু সেই 1 মাসে হলেও আমরা কিন্তু ঠিকই আপনাদের কোর্স কমপ্লিট করে দিতে পারবো। সকাল বিকাল দুপুর 3 বেলা ক্লাস নিলেও আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, তা যাই হোক, যারা ওই করেন, টিউশনি করেন বা অন্য অন্য কাজগুলো করেন, টিউশনি করে তাদের জন্য কিন্তু একটু ছাড় আছে। আমরা প্রাইমারি কোর্স, নতুন ব্যাচের কোর্স হলো কত? 1580 টাকা। এই 1580 টাকা কি প্রাইমারি নতুন ব্যাচের কোর্স। যাদের একটু বেশি আর্থিক সমস্যা তাদের আমরা বলি 1480 টাকা সেন্ড মানি করবেন। এটা হলো প্রাইমারি কোর্সের ভর্তি আমাদের। ঠিক আছে, প্রাইমারি কোর্স, এই কোর্সের ভর্তি ফি কত? আমাদের 1580 টাকা। যারা একজনে কমেন্ট করলেন যে স্যার আমি যারা টিউশনি করেন অসহায় আছেন, একটু আর্থিক সমস্যা, তারা এই টাকাটা পাঠাবেন, 1480 টাকাটা আমাদেরকে পাঠাবেন। ঠিক আছে, এরপর দেখেন যারা আমাদের 1 তারিখ কবে? 1 তারিখ কবে? আগামীকাল আগস্টের 1 তারিখ থেকে আমাদের একদম নতুন করে ব্যাচ শুরু হচ্ছে, বিসিএস ব্যাচ এবং কোনটা? নিবন্ধন ব্যাচ। এবার দেখেন 18তম নিবন্ধন ব্যাচ যারা দিবেন, সবাইকে বলি যারা হাই স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষা দিতেছেন, অর্থাৎ যারা একটু মনে করেন যে
বয়স প্রায় শেষ পর্যায়ে, এখন চিন্তা করছে আমার নিবন্ধন ছাড়া কোনো গতি নাই, তাদের জন্য কিন্তু এটা আমি মনে করি কোর্সটা করা আপনাদের জন্য ফরজ। আর সবাই নিবন্ধনটা হাতে রাখবেন। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় হন আর যাই হন, কখনো ভাবনার দরকার না ভাই, দেশের চাকরির অবস্থা খুবই খারাপ। আপনি নিবন্ধনটা দিয়ে রাখেন, নিবন্ধনটা দিয়ে রাখলে কাজে লাগবে, যে অন্ততপক্ষে নিবন্ধন দিয়া কোনো না কোনো সময় একটা জব পেয়ে যাবেন, ঠিক আছে? সুতরাং নিবন্ধন সার্কুলার আসলে পরীক্ষা অবশ্যই দেবেন, তাই নিবন্ধন কোর্সটা করতে পারেন। আমাদের আগামীকাল অর্থাৎ 1 আগস্ট থেকে একদম নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, একদম নতুন ব্যাচ। এটা কি একদম নতুন ব্যাচ? এই ব্যাচটার নাম কি 18তম নিবন্ধন ব্যাচ। এই 18তম নিবন্ধন ব্যাচে যারা কোর্স করবেন শতভাগ পাস, 100% শতভাগ পাস করাবো, নাহলে টাকা ফেরত। আপনি যদি এই নিবন্ধন ব্যাচে ভর্তি না, আপনি যদি নিবন্ধন পরীক্ষায় পাস করতে না পারেন, তাহলে আপনি টাকাটা ফেরত নিয়ে যাবেন। এই কোর্স ফি হলো মাত্র কত 1600 টাকা। তা নিবন্ধন ব্যাচের কোর্স ফি কত? 1600 টাকা, বুঝছেন? তো এই আজকে রাতেই রাতের ভিতরে যারা ভর্তি হবে, আগামীকাল থেকে একদম প্রাইমারির একদম নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। এবং আগামীকাল আমি ক্লাস নেব, আগামীকাল প্রাইমারি নতুন ব্যাচে আমি ক্লাস নেব, ভাষাধ্বনি বর্ণ পড়াবো 1 নম্বর লেকচার, এবং বিসিএস ব্যাচও ভাষাধ্বনি বর্ণ পড়াবো 1 নম্বর লেকচার, এবং নিবন্ধন ব্যাচও আগামীকাল আমি ক্লাস নেব এই যে ভাষাধ্বনি বর্ণের কথা। একদম প্রথম নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে আমাদের, প্রাইমারি নতুন ব্যাচ, নিবন্ধন নতুন ব্যাচ, এবং হলো 1000 টাকা হলে ভালো হয়, 4টা সাবজেক্টের হাইলাইটস দিই। শোনেন, আপনারা 1000 টাকা হলে বলা হাইলাইটস দেয়, হাইলাইটসের দামই তো আছে 1000 টাকা, ঠিক আছে? তাহলে নিবন্ধন এই 1600 টাকা, এর ভিতরে নিবন্ধনের জন্য হাইলাইটস আমাদের তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আপনার ভর্তির এই যে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে, অর্থাৎ 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনারা হাইলাইটস পেয়ে যাবেন নিবন্ধনের। এবং নিবন্ধনের হাইলাইটসের কাজ আমাদের চলতেছে, একদম আপডেট নিবন্ধনের 4টা হাইলাইটস আপনারা পাবেন, বাংলা, জিকে, ইংরেজি, ম্যাথ, এই 4টা হাইলাইটস আপনারা একদম এর সাথে 1600 টাকার ভিতরেই পাবেন। এবং ওই হাইলাইটস সেটটার দামই আছে 800 টাকা, একদম 600 টাকার মতো আছে। তাহলে মনে করেন যে আর এখানে 100% কমন পাবেন, পাস না করলে নিবন্ধনে টাকা ফেরত নিয়ে চলে যাবেন, ওকে? এরপর দেখেন 46তম বিসিএস আগামীকাল একদম নতুন ব্যাচ, 46তম বিসিএস এর আগামীকাল একদম নতুন ব্যাচ। তা 46তম বিসিএস এর যারা অফলাইন কোর্স করবেন, তা অফলাইন হলো আমাদের অফলাইন প্লাস অনলাইন কোর্স ফি হলো 7000 টাকা। আর যারা অনলি অনলাইন কোর্স করবেন, অনলাইন কোর্স কত? 3060 টাকা। এর ভিতরে কিন্তু আপনারা কি বিসিএস পরীক্ষার জন্য যে হাইলাইটস তৈরি করতেছি আমরা, চমকপ্রদ হাইলাইটস, অর্থাৎ কোনো লেকচার শিট না, বাংলার উপর পূর্ণাঙ্গ একটা হাইলাইটস থাকবে, ম্যাথের উপর থাকবে, এরকম জিকের উপর আলাদা আলাদা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক, ভূগোল, ঠিক আছে, নৈতিকতা, মূল্যবোধ, প্রত্যেকটা আলাদা আলাদা আপনাদের হাইলাইটস থাকবে, ঠিক আছে? তো এই টাকার ভিতরে কিন্তু হাইলাইটস। আর এখানে কোর্স করতে পারবেন একদম 1 বছর। তা যারা বিসিএস পরীক্ষা বিসিএস যারা দিবেন, 14000 টাকার কোর্সটা পাবেন মাত্র 7000 টাকায়, অফলাইন প্লাস অনলাইন। আর অনলি অনলাইন যারা করবেন তারা মাত্র 3060 টাকা পাঠাবেন, ওকে? তার এই হলো আমাদের যারা প্রাইমারি একদম নতুন আগামীকাল যে ব্যাচটা শুরু হচ্ছে তাদের জন্য কোর্স ফি হলো 1580 টাকা। আর যারা 46তম বিসিএস ভর্তি হবেন তাদের জন্য 7000 টাকা, অনলাইন প্লাস অফলাইন। আর শুধু অনলাইন হলো 3060 টাকা। এর ভিতরে কিন্তু বাজারে কোনো গাইড বই কেনার দরকার নেই। আর নিবন্ধন কোর্স ফি মাত্র 1600 টাকা, ওকে? প্রথম দ্বিতীয় ধাপে যারা পরীক্ষা দেবেন তারাও এই আগামীকাল থেকে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, ইনশাল্লাহ আপনারা এটাতেই জয়েন করেন। কারণ টেনশন নিয়েন না, আগস্টে কখনোই প্রাইমারি পরীক্ষা হবে না। এখন শুনে আপনারা কোন নাম্বারে টাকা পাঠাবেন, একটু নম্বরগুলো দেখেন। আমাদের যে হটলাইন নাম্বার 01767265578, এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। এবং এই নাম্বারে কি করবেন, সবসময় আমাদের অফিসিয়াল নাম্বার এটা, এই নাম্বারে কল দিবেন। আপনারা কেউ যদি হাইলাইটস না পেয়ে থাকেন এই নাম্বারে কল দিবেন। আপনাদের কোনো সমস্যা যদি ফিল করেন তাহলে এই নম্বরগুলোতে আপনারা কল করবেন। এবার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 01939996463। এই 2টা নম্বর আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার। আপনারা সব সময় সকাল 9টা থেকে একদম রাত 12টা পর্যন্ত এই 2টা নম্বর খোলা থাকে। এই 2টা নম্বরে আপনারা টাকা পাঠাবেন এবং এই 2টা নম্বরে সবসময় আপনারা যোগাযোগ করেন, ওকে? আর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 0184688
2503। এটা হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারগুলোতে টাকা পাঠাবেন আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিবেন। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কখনো আপনারা কল দিবেন না। একজন বলছে স্যার বউ নিয়ে ভর্তি হলে কি স্যার আছে? আল্লাহ রে, বউ নিয়ে যদি আপনার মনের মানুষকে নিয়ে যদি ভর্তি হন, অবশ্যই স্যার আছে। অবশ্যই স্যার দিব। আর কেউ না দিল নাসির স্যার দিবে। দেখছেন আব্দুর রহিম হাসিব লিখছেন, স্যার বউ নিয়ে একসাথে ভর্তি হলে স্যার আছে? হ্যাঁ, বউ নিয়ে ভর্তি হলে স্যার অবশ্যই আছে, গার্লফ্রেন্ড নিয়ে ভর্তি হলেও স্যার আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যারা বউ নিয়ে ভর্তি হবেন, বয়ফ্রেন্ড নিয়ে ভর্তি হবেন, গার্লফ্রেন্ড নিয়ে ভর্তি হবেন, কোনো সমস্যা নাই, হবে, ঠিক আছে। কিন্তু আরেকজনের বউ নিয়ে ভর্তি হইলে কিন্তু স্যার নাই। কেউ যদি আব্দুর রহমান আপনি যদি আর একজনের বউ নিয়ে ভর্তি হন তাহলে কিন্তু ছাড় দেবো না, ঠিক আছে। কারণ আরেকজনের বউ নিয়ে আপনি ভর্তি হবেন, সেক্ষেত্রে ছাড় নাই। অবশ্যই অবশ্যই নিজের বউ হতে হবে। ক্লিয়ার? বুঝছেন? কোন নম্বরটা ভুল? 01767265758। ও শেষেরটা ভুল, 58 হবে। ভেরি গুড। 2652758। ভেরি গুড। দেখছেন এটা ভুল করছে, বেশি হয়ে গেছে নাকি? 01767265758। হ্যাঁ, এটা হলো 5758। যাক, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তিনটা নম্বর আপনারা সবসময় দিন রাত 24 ঘন্টা এই দুইটা নম্বরে কল করবেন, এই দুইটা নম্বরেই টাকা পাঠাবেন এবং টাকা পাঠানোর পর এইটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা স্ক্রিনশট দিবেন হাইলাইটসের জন্য, ঠিক আছে। নাম্বারগুলো পিন পয়েন্ট আছে। যাই হোক, কাবিন নামা লাগবে না, ঠিক আছে, কাবিন নামা আমার দরকার নেই, বুঝছেন, ঠিক আছে। যাই হোক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন নিয়মিত আমাদের এই পেজটা সবাই লাইক দিয়ে থাকবেন, ফলোয়ার অপশন তো চালু আছেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর বন্ধুদেরকে ভর্তির জন্য একটু ইনভাইট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনাদের তাড়াতাড়ি একটা চাকরি হয়ে যায়, তাড়াতাড়ি একটা আপনাদের বিয়ে হয়ে যায়। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।